কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের জন্য নতুন গল্প চলে এসেছে, আর এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন নিয়মিত গল্প পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। নিজের বয়সের চেয়ে 4 বছরের বড় মিথিলাকে বিয়ে করতে হচ্ছে আজ রাহাতকে। যদিও বা সেখানে রাহাতের সম্মতি আছে। মিথিলার আর রাহাতের সম্পর্কটা অনেক দিনের, সেই ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছে ওরা। মিথিলার দাদু আর রাহাতের দাদু অনেক ভালো বন্ধু ছিল, তাই ওদের বন্ধুত্বটা আরো জোরালো করতে বিয়েটা দিয়ে দিয়েছে, যেখানে বয়সটা কোনো প্রভাবই ফেলতে পারেনি ওদের মধ্যে। আজকে বিয়ে হয়ে গেছে ওদের। ছাদে বসে আছে, গল্প করতেছে রাহাত আর ওর বন্ধুরা। শেষমেশ তাইলে তোদের বিয়েটা হয়েই গেল। এতদিন দূরে দূরে ছিলাম, আজ থেকে কাছে থাকতে পারবো। ঠিক বলছিস রে, তোর কপালটা সত্যি অনেক ভালো। কত আগেই বিয়ে করতেছিস। তোর মতো দাদু আমার হলে শালা বুইরা নিজে তো কিছুই করতে পারে না, আমাদের করতে দিবে না। যদি একবার বিয়ের কথা বলি, খাওয়া বদ্ধ করে দিই। মাসুমের কথা শুনে সবাই হেসে উঠল। মাসুম ঠিকই বলেছে, কারণ রাহাতের বয়স কেবল 20 বছর। এখন ওর বিয়ের বয়স তো সত্যিই হয়নি। রাহাত, দেরি করিস না, যা। রাতে তো অনেক কাজ আছে তোর। এমনিতেই বাচ্চা ছেলে, বউ তো সিনিয়র। সিনিয়র হয়েছে তো কি হয়েছে রে, মানুষ, তাতে কি? বয়সে বড় কাউকে বিয়ে করে না নাকি? করেই তো। তবে যারা করে বুঝছিস, শুনেছি ওরা খুব পেড়ার মধ্যে থাকে, এক প্রকার নির্যাতন করে শুনেছি। কোথায় শুনছিস রে তুই? শুনেছিলাম ভাই। আজ থেকে মনে হয় লাইভ দেখার সৌভাগ্য হলো। একটু ওয়েট কর, তুইও দেখতে পাবি। কিছু বল রাহাত, আমার তো হাসি পাচ্ছে। তোরা মজা কর, আমি গেলাম। এখনই যাবি? রাত কিন্তু অনেক বড়। আমি আর কিছু কমু না। তোর কিছু কওয়া লাগবে না, বাই। যা যা। জানি তো, বউ পেলে বন্ধুদের সবাই ভুলে যায়। তুইও তো যাবি। কথাটা শুনে রাহাত মুচকি মুচকি হাসতে হাসতে নিচে যেতে লাগলো। এই মাসুম আর সৌরভ ওর বন্ধু, সবসময় ছায়ার মতো লেগে থাকে একসাথে। যেতে যেতে রাহাতের পরিচয়টা দিয়েই দেয়। বাবা মার একমাত্র ছেলে সন্তান, বড় একটা বোন আছে, ওর বিয়ে হয়ে গেছে। পড়াশোনা বলতে গেলে নাই, কারণ কলেজের কাছেই যায় না 3 মাস হলো। তবে তার একটা কারণও আছে, বাবার অনেক টাকা, পড়াশোনা না করলেও দিব্যি চলে যাবে। বাসর ঘরে কাছে পৌঁছে গেছে রাহাত। দরজাটা খোলাই আছে। এই বাসর রাত তাই নাকি সবার কাছে স্বপ্নের মতো, তাই কৌতূহলটা একটু বেশি রাহাতের। আস্তে আস্তে রাহাত বাসর ঘরে প্রবেশ করলো। ঘরটা অনেক সুন্দর করে সাজানো, একমাত্র ছেলের বিয়ে বলে কথা। কিন্তু খাটে তাকিয়ে রাহাতের অবাক না হয়ে পারল না, কারণ মিথিলা খাটের উপর নেই, হয়তো বাথরুমে গেছে ফ্রেশ হতে। রাহাত কাপড় চেঞ্জ করে খাটের উপর বসে থাকলো মিথিলার জন্য। কিন্তু 10 মিনিট থেকে 20 মিনিট পার হয়ে গেল, এখনো বের হওয়ার নাম নেই মিথিলার। রাহাত আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু তবুও মিথিলার আসার কোনো নাম নেই। এবার রাহাতের টেনশন তো সত্যিই বেড়ে গেল। খাট থেকে উঠে বাথরুমের কাছে গেল, কয়েকবার ডাক দিল, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর নেই। বাথরুমের দরজায় হাত দিয়ে এমনি খুলে গেল, তার মানে বাথরুমটা তো খোলাই, ভেতরে মিথিলা নেই। রাহাতের টেনশনটা নিমিষেই বেড়ে যাচ্ছে। বাসরাতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এটা আশা করেনি রাহাত। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও মিথিলা নেই, ব্যালকনিতেও নেই। রুমে এসে হঠাৎ টেবিলের দিকে নজর গেল রাহাতে, কারণ ওখানে একটা চিরকুট রাখা ছিল। রাহাত তাড়াতাড়ি করে গিয়ে চিরকুটটা হাতে নিল আর খুলে দেখলো কি লেখা আছে। কিন্তু ওখানে যা লেখা আছে সেটা পড়তে গিয়ে রাহাত নিচে বসে পড়ে। রাহাত কল্পনাও করতে পারতেছে না মিথিলা ওর সাথে এরকম করবে। রাহাত চিঠিটা হাতে নিয়ে ওখানেই বসে থাকে কিছুক্ষণ। রাহাত এখন নির্বাক হয়ে গেছে, ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে। রাহাত যে ওকে অনেক ভালোবাসতো, নিজের চেয়েও হয়তো বেশি, কিন্তু মিথিলার আচরণটা বড়ই নিষ্ঠুর। রাহাত ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকায়। আবছা আবছা দেখা যাচ্ছিল মিথিলার নাম্বার। বের করে ফোন দেয়, কিন্তু ফোনটা সুইচড অফ।
ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেলে রাহাত। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে রাহাত তার মনে নেই। মেঝেতে শুয়ে আছে। সকালবেলা রাহাতের দাদু এসে ডাকতে লাগলো। কিরে নাতি, আর কত ঘুমাবি? এখন তো ওঠ, সারা রাত মনে হয় ঘুমাসনি। রাহাত কথাগুলো শুনতে পাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারতেছে না। কি বলবে ও? সবাই যদি জানতে পারে মিথিলা পালিয়ে গেছে, কি করবে জানি না। এমনিতেই দাদা হার্টের রোগী। দাদুর উৎসাহটাই বেশি ছিল এই বিয়েতে। দাদা আবার ডাকতে লাগলো। আচ্ছা ঘুমা, অনেকটা রাত জাগছিস মনে হয় তোরা। আমি আসি। দাদু চলে গেল। রাহাত মেঝে থেকে উঠে বাথরুমে গিয়ে মুখে হালকা পানি ছিটিয়ে নিল, আর আয়নায় নিজের চেহারা দেখে নিজেই হাসতে লাগলো। রাহাত নিজেই দরজা খুলে নিচে গেল। দেখলো সবাই বসে আড্ডা দিচ্ছে। মিথিলার দাদা দাদি, রাহাতের দাদা দাদি, আরো 3-4 জন আছে। রাহাতকে দেখে ওরা সবাই হাসতে লাগলো। দাদা দাদি তো এরকম মজাক তো করবেই, কিন্তু ওরা তো আর সত্যিটা জানে না। দাদু ভাইয়ের কাছে আয়, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? ধীরে ধীরে ওদের কাছে গিয়ে বসলো। মুখটা যেন মন মরা হয়ে গেছে রাহাতের। মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। তা ভাই, তোমাদের বাসরাত কেমন কাটলো? বিড়ালটা মারতে পারছিল তো? রাহাত চুপ করে বসে আছে। কি বলবে ও? বিড়াল কিভাবে মারবে? বিড়াল তো আগেই চলে গেছে। কি বললো এইসব? লজ্জা পাচ্ছে দেখছো না? তা দাদু ভাই, আমার নাতি বউ কোথায়? দাদির এমন কথা শুনে ভেতরটা কেমন জানি কাঁপুনি উঠে গেল রাহাতের। ভয় পেয়ে গেছে ও। রুমে আছে, আমি যাই দাদি। রাহাত তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলো। আর কিছুক্ষণ থাকলে সন্দেহ করত। রাহাত তাড়াতাড়ি ছাদে চলে যায়। খুব লজ্জা পেয়েছে রাহাত। আজকালকার ছেলেরা তো তাই লজ্জা পাচ্ছে। 2-1 দিন তারপর সব ঠিক হয়ে যাবে। এসব লজ্জা কোথায় হারিয়ে যাবে। ওদের কিন্তু মানিয়েছে খুব ভালো। বিয়েটা দিয়ে ভালোই করেছি, আমাদের সম্পর্কটা আরো ভালো হলো। সম্পর্কে বাধা পড়ে গেলাম আমরা। এদিকে রাহাত ছাদে দাঁড়িয়ে সৌরভ মাসুমদের ফোন দিচ্ছে। বিষয়টা কারোর সাথে শেয়ার করার দরকার রাহাতের। এখনো বাড়িতে কেউ জানে না। হয়তো কিছুক্ষণের মধ্যে সব জেনে যাবে। তারপর জানে না কি হবে রাহাত। সবকিছু কেমন যেন কল্পনার মতো লাগছে রাহাতের। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারতেছে না ও। 2 দিন আগেও যে মিথিলা ওকে পাগলের মতো ভালোবাসতো, তার হঠাৎ কি এমন হলো যার জন্য ওকে ছেড়ে অন্য কোথাও চলে গেল? একটু পর সৌরভ আর মাসুম আসলো। কিরে, সকাল সকালে তো জরুরি ডাকলি কেন? কি হইছে? কি হয়েছে? আর তোকে এরকম দেখাচ্ছে কেন? বউ মারছে নাকি? মজা করিস না ভাই, এটা মজা করার সময় না। সত্যি অনেক খারাপ হয়ে গেছে। কি হয়েছে রে? খুলে বলতো। ভাই, মিথিলা কাল কোথায় যেন চলে গেছে। কোথায় গেছে মানে? কালকেই তো তোদের বিয়ে হলো। কি বলতেছিস এসব? ঠিকই বলতেছি রে, আমি বুঝতে পারতেছি না কি করব। এখনো ও বাসায় কেউ জানে না, তাই তোদেরকে ফোন দিলাম। কিভাবে হলো? কখন পালিয়ে গেল? আর কেনই বা গেল? আমরা তো জানতাম মিথিলাও তোকে ভালোবাসে। রাহাত ওদেরকে সবকিছু খুলে বলল। কাল রাতে কি হয়েছিল। এত কিছু হয়ে গেছে, একবারও ফোন দিতে পারিসনি আমাদের? এমনিতেই তোরা অনেক পরিশ্রম করছিলি, তাই ফোন দেইনি। তাই কি হয়েছে? ফোন করলে কি আসতাম না নাকি? আচ্ছা বাদ দে এসব, এখন কিছু একটা তো করতে হবে। যা হবার হয়ে গেছে। কি করব, আমার মাথায় কিছু আসতেছে না। কাল রাত থেকে টেনশনে আছি। তোরা কিছু একটা কর। তুই চিন্তা করিস না, আমরা আঙ্কেল আন্টিকে কিছু একটা বুঝিয়ে দিব নে। তুই রুমে গিয়ে বিশ্রাম নে, যা। বিশ্রাম লাগবে না, কিছু একটা কর। কি করা যায়? হঠাৎ নিচে হইচই শুনতে পেল ওরা। নিচে আবার কি হলো রে? এ তো হইচই কিসের? জানি না, জেনে গেলে না তো আবার। নিচে যাই চল। রাহাত যা ভেবেছিল তাই হয়েছে। সত্যি ওরা জেনে গেছে। প্রচন্ড রেগে আছে সবাই। আর রাহাতের বাবার হাতে এখন ওই চিঠিটা। সব তো জেনে গেছে রে। তোর বাবার হাতে এই চিঠিটা কিভাবে গেল? কি জানি, আমি তো টেবিলে রাখছিলাম, মনে হয় ওখান থেকে নিয়েছি।
টেবিলে রাখছিলি মানে নিজের কাছে রাখতে পারিসনি? এখন কি হবে? কি হবে? আজ নয় কাল তো সত্যিটা সবাই জানতোই। তাছাড়া আমার দোষ তো নেই এখানে, সব দোষ মিথিলার। ঠিক বলছিস, চুপ করে থাক, বড়রা কি বলে সেটা শুন। বাড়িতে এক প্রকার ঝড় উঠে গেছে প্রায়। রাহারের বাবা তো অনেক রেগে গেছে, যা তাই বলতেছে। মিথিলার বাবা চুপ করেই আছে, কারণ তার যে বলার কোনো মুখ নেই। এক পর্যায়ে এতদিনের দুই পরিবারের সম্পর্কটা নিমিষেই শেষ হয়ে গেল। রাহাদের বাবা রাগ করে ওদেরকে বাড়ি থেকে চলে যেতে বললেন। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল, রাহাদও অবাক, কারণ এই দুই পরিবারের সম্পর্কটা রক্তের সম্পর্কের চেয়েও বেশি ছিল। রাহাদের বাবার এমন কথায় মিথিলার পরিবার সত্যি অনেক কষ্ট পেয়েছে। সত্যি সত্যি বাড়ি থেকে চলে যাচ্ছিল। রাহাদের দাদু পর্যন্ত চুপ ছিল। এক নিমিষেই সবকিছু যেন শেষ হয়ে গেল। তার সবকিছু হলো মিথিলার জন্য। একটা ভুল সিদ্ধান্ত জীবনে অনেক কিছুই বদলে দিতে পারে, এটা হয়তো তার প্রমাণ। রাহাত ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। ও শুধু পুরো ঘটনাগুলো দেখতেছিল। নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে ও। কি বলবে ও? ওর যে কিচ্ছু বলার নেই। জীবন কখনো থেমে থাকে না, তাই রাহাদের জীবনটাও থেমে নেই। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এখন রাহাদের একটা পরিচয় আছে। ও আর আগের মতো রে, অনেক বদলে গেছে ও। সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখে। অনেক বড় বিজনেসম্যানও এখন। বাবার ব্যবসার সবকিছুর দায়িত্ব এখন ওর হাতে। একাই সবকিছু সামলে নিচ্ছে। সেদিনের পর থেকে মিথিলার পরিবারের আর রাহাদের পরিবারের কোনো কথা হয় না। এখনো সেই অভিমানটাই বেঁচে আছে। বলতে গেলে দুই পরিবার এখন থেকে অপরের শত্রু। রাহাদের বাবার এমন কথায় মিথিলার পরিবার সত্যি অনেক কষ্ট পেয়েছে। সত্যি সত্যি বাড়ি থেকে চলে যাচ্ছিল। রাহাদের দাদু পর্যন্ত চুপ ছিল। এক নিমিষেই সবকিছু যেন শেষ হয়ে গেল। তার সবকিছু হলো মিথিলার জন্য। একটা ভুল সিদ্ধান্ত জীবনে অনেক কিছুই বদলে দিতে পারে, এটা হয়তো তার প্রমাণ। রাহাত ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। ও শুধু পুরো ঘটনাগুলো দেখতেছিল। নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে ও। কি বলবে ও? ওর যে কিচ্ছু বলার নেই। জীবন কখনো থেমে থাকে না, তাই রাহাদের জীবনটাও থেমে নেই। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এখন রাহাদের একটা পরিচয় আছে। ও আর আগের মতো নেই, অনেক বদলে গেছে ও। সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখে। অনেক বড় বিজনেসম্যানও এখন। বাবার ব্যবসার সবকিছুর দায়িত্ব এখন ওর হাতে। একাই সবকিছু সামলে নিচ্ছে। সেদিনের পর থেকে মিথিলার পরিবারের আর রাহাদের পরিবারের কোনো কথা হয় না। এখনো সেই অভিমানটাই বেঁচে আছে। বলতে গেলে দুই পরিবার এখন থেকে অপরের শত্রু। আজকে রাহাদের একটা জরুরি মিটিং আছে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়েছে। অনেক জরুরি মিটিং। রাস্তায় ড্রাইভিং অনেক জোরেই করতেছিল, কিন্তু হঠাৎই একটা সাইকেলের সাথে ধাক্কা লাগে। সাইকেল চালক পড়ে যায়। জোরে লাগেনি, একটা সাইডে লাগে। রাহাত গাড়ি থামায়, কারণ দোষটা ওরই ছিল। যার সাথে ধাক্কা লেগেছে সে হচ্ছে একটা মেয়ে। সরি, ভুল করে লেগে গেছে, দেখতে পাইনি। একটু তাড়া ছিল তো, প্লিজ কিছু মনে করেন না। কিসের সরি? আমি সরিটারি বুঝি না। 5,000 টাকা দেন। কি? 5,000 টাকা দেবো মানে? জানেন আমি কে? আপনি কে সেটা দেখে আমি কি করব? টাকা দেন তাড়াতাড়ি, না হলে কিন্তু আমি লোক জোর করবো। কিসের টাকা? কিছুই তো হয়নি আপনার। কিচ্ছু হয়নি মানে? কত জায়গায় কেটে গেছে জানেন? কোথায় কাটছে? এক জায়গায় তো রক্ত বেরোচ্ছে না। সেটা আপনি দেখতে পাবেন না, জায়গাটা গোপন। টাকা দেন আপনি। জায়গা গোপন মানে কি বলতে চাচ্ছেন? কিচ্ছু না, টাকা দেন তো, না হলে কিন্তু লোকজনকে ডাকলাম, না দেখে গাড়ি চালানোর গণধোলাই খাবেন। কাজটা কিন্তু খারাপ করতেছেন। আপনি জানেন না আমি কে। অবস্থা কিন্তু খারাপ করে দেব আপনার। বাংলা সিনেমার ডায়লগ বাদ দেন তো, আপনি টাকা দেন, যা করার পরে করেন। রাহাত বাধ্য হয়ে টাকাটা দিয়ে দিল, কারণ উপায়ও নেই। মেয়েটা সত্যি অনেক বজ্জাত, বিশ্বাস নেই। তাছাড়া এমনিতেই মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। কাজটা কিন্তু ভালো হলো না। সত্যি আমি দেখে নেব আপনাকে। 5,000 টাকা উসুল করে ছাড়বো। কইরেন, আমিও দেখব। রাহাত গাড়ি নিয়ে চলে গেল, আর মেয়েটা ওখানে দাঁড়িয়ে থেকে হাসতেছে। মেয়েটার নাম হলো কেয়া, বাবা মায়ের একমাত্র মেয়ে।
পড়াশোনা শেষ, জবের ইন্টারভিউ দিচ্ছে। আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় যা হলো সেটা তো দেখতেই পেলেন। ভালোই হলো, সকাল সকাল 5,000 টাকা কামাই হলো। ইন্টারভিউটা দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে জমিয়ে। কেয়া ইন্টারভিউ দিতে গেল, আর এদিকে রাহাতের মেজাজটা হট হয়ে আছে। মিটিংয়ে লেট করছে, তার উপর সকাল সকাল বিনা দোষে 5,000 টাকা গচ্ছা গেল। কিরে, আজকে দেরিতে আসলি কেন? আর একটু হলে তো মিটিংটাই মিস করতি। আর বলিস না, মেজাজটা পুরো খারাপ হয়ে আছে। সকাল সকাল 5,000 টাকা গচ্ছা গেল। কি বলিস? কিভাবে? রাহাত সৌরভকে সবকিছু খুলে বলে। দেখছিস কি হয়েছে? কেমনটা লাগে তাহলে? আমার তো হাসি পাচ্ছে। তবে যাই বলিস, মেয়েটা কিন্তু অনেক চালাক। চালাক না ছাই, আরে একবার দেখা হোক শুধু, ওকে দেখাবো নি আমি কি জিনিস। সে দেখিস। আজকে যে কয়েকজনের ইন্টারভিউ আছে সেটা কি মনে আছে? মনে আছে। কয়জন? 10 জনের মধ্যে 3 জন রাখছি। ওদেরকে একটু ভালো লাগছে, এখন শুধু তুই দেখলেই হবে। ওকে, ঘন্টাখানেক পর পাঠিয়ে দে আমার রুমে, আমার একটু রেস্ট দরকার। ঠিক আছে, তুই রেস্ট নে তাহলে। রাহাত রুমে চলে গেল, আর সৌরভ গেল যারা ইন্টারভিউ দিতে আসছে তাদের কাছে। ওয়েটিং রুমে বসিয়ে রাখা হয়েছে ওদের। আপনারা এখানেই থাকুন, ঘন্টাখানেক পর স্যার কথা বলবে আপনাদের সাথে। দুজন হ্যাঁ বলে দিল, কিন্তু আরেকজন আর হ্যাঁ বলল না, তর্ক করা শুরু করে দিল। কারণ ওই মেয়েটা হচ্ছে কেয়া। কখন থেকে বসে আছি আমরা, আর এখন এসে বলতেছেন আরো 1 ঘন্টা পর। আপনাদের বস কি করে এত? স্যার অনেক বিজি, একটু বোঝার চেষ্টা করুন। বুঝছি, যান ডাক দিন। 1 ঘন্টা পরে একে একে দুজনের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। এখন কেয়ার পালা, ও যাচ্ছে ইন্টারভিউ দিতে। কেয়া রাহাতের রুমে পৌঁছে গেল। রাহাত অন্যদিকে হয়ে ফোন টিপতেছে। হ্যালো স্যার। আসার সময় অনুমতি নিলেন না কেন? সরি ভুলে গেছিলাম, খুব আপসেট ছিলাম তো। কেয়ার কথা শুনে রাহাত ঘুরে বসে। কিসের আপসেট? তুমি এখানে? আমারও তো একই কথা, আপনি এখানে? আমি এখানে মানে? জানেন আমি কে? কি আপনি? এই অফিসের বস আমি, রাহাত মল্লিক। চিনছেন মনে হয় এবার। সরি স্যার। ওসব সরি টরি হবে না, আপনি যান এখান থেকে, আপনার চাকরি নট। কি নট মানে? কাগজপত্র দেখেন, তারপরে না বলেন। দেখছি আমি। কখন দেখছেন? গোপনে। করবো না চাকরি আপনার এখানে, গেলাম আমি। যান, আপনার মতো বজ্জাত মেয়ে আমার অফিসে লাগবে না। কি? আমি বজ্জাত না, আপনি তো খুব ভালো পাদর একটা। আপনি তো আজব মেয়ে, আমার অফিসে এসে আমাকে বান্দর বলতেছেন। তাই কি হয়েছে? আরো অনেক কিছু বলবো, পারলে ঠেকান আপনি। আচ্ছা মেয়ে তো আপনি, বাবা মা কি আদব কায়দা শিখাই নাই নাকি? আপনি জানতো এখান থেকে? যাচ্ছি, আপনার এখানে আমি থাকতে আসিনি। তাই যান, গিয়ে উদ্ধার করুন আমাকে। কেয়ার রেগে চলে গেল। এদিকে রাহাতও অনেক রেগে আছে। সৌরভ রুমে আসলো। কি হলো রে, ওই মেয়েটা এভাবে রেগে গেল কেন? তোকে দেখলাম অনেক খারাপ খারাপ কথা বলতেছে। আর বলিস না রে, সকালে যে একটা মেয়ের কথা বললাম না, আর 5,000 টাকা নিয়েছিল, ওই মেয়েটাই হচ্ছে এই মেয়ে। কি বলিস? কি করলি এখন তুই? টাকা নিয়েছিস তো? আর টাকা? আমার অফিসে এসে আমাকে ঝাড়ি দিচ্ছে, এমন ভাবে কথা বলতেছিল মনে হয় ওই বস। এত খারাপ মেয়ে আমি জীবনে দেখিনি। তার জবাবটা কি দিলি? প্রশ্নই আসে না, ওর মতো ঝগড়াতে মেয়েকে জব দিলে সব সময় ঝগড়া করবে। তবে মেয়েটার সার্টিফিকেট কিন্তু খুব ভালো ছিল, অনেক ভালো স্টুডেন্ট। আমি তো মনে করছি ওকে সিলেক্ট করবি। আমি সার্টিফিকেট দেখিনি, ওকে দেখেই তো রাগ হয়ে গেছে। ওর জন্য সকাল সকাল 5,000 টাকা গচ্ছা গেছে আমার। আচ্ছা বাদ দে তুই, তাহলে ওদের থেকে একজনকে সিলেক্ট করে নে। আজ ওদেরকে চলে যেতে বল, মনটা ভালো নেই। ওকে। সৌরভ চলে গেল। রাহাত চেয়ারে বসে রইল। আজকে কেন জানি তার হঠাৎ মিথিলার কথা মনে পড়তেছে। এমনই মনে পড়েনি, তার একটা কারণ আছে।
কেয়ার মতো। মিথিলাও ওর সাথে এরকম ভাবে ঝগড়া করত। রাহাত আর অফিসে থাকলো না, বাড়িতে চলে গেল সৌরভকে সবকিছু দেখিয়ে দিয়ে। বাড়িতে গিয়ে দেখলো ওর মা খাবার তৈরি করছে। ওকে দেখে অবাকই হয়েছে, কারণ এই সময় রাহাত কখনো বাড়িতে যায়নি। কি ব্যাপার, আজ এত আগেই আসলি? অফিসে কাজ নাই নাকি? ছিল, এমনি চলে আসলাম। ও, শরীর খারাপ নাকি তোর? না, এমনি আসলাম, ভালো লাগছে না। কথাটা বলে রাহাত উপরে ওর রুমে চলে গেল। রুমে গিয়ে সিগারেট ধরায় আর আলমারির ভেতর থেকে অ্যালবাম বের করে। আগে সেই পুরনো ছবিগুলো, তার সাথে মাখানো স্মৃতিগুলো মনে করে এমনি হাসতে থাকেও। তবে হাসিটা যে দুঃখের, সেটা নিকোটিনের ধোঁয়ায় বোঝাই যাচ্ছে। হাসি দিয়ে শুধু লুকিয়ে রাখার চেষ্টা করতেছে, কিন্তু কথায় আছে না, দুঃখ বেশিক্ষণ চেপে রাখা যায় না। হাসতে হাসতে রাহাতের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এভাবে ঘুমিয়ে পড়েও। আর অন্যদিকে কেয়ার রেগে বাড়িতে চলে গেছে, পুরো বাড়ি মাথায় তুলে ফেলছে একবার। একমাত্র মেয়ে, তাই মা বাবাও কিছু বলে না। হারাবি আমার চাকরি দিল না, ওর অফিসটাই উড়ে যাবে। আমাকে বলে, আপনার মতো মেয়ে আমার দরকার নেই, আমি কম কিসের, আমার মতো মেয়ে খুঁজে পাবে কোথাও। জোরে জোরে কথাগুলো বলতে থাকে। ওর মা কথাগুলো শুনতেছিল, কিন্তু শুনেও না শোনার ভান করে আছে। উনি জানে ওনার মেয়ে একরকমই, কিছুক্ষণ এরকম করে এমনি চুপ করে হয়ে যাবে। কেয়ার বাবা কলেজের প্রফেসর, একটা মেয়ে তো আদর দিয়ে একবার মাথা তুলে ফেলেছে। এখন আর বাবা আমাকে দেখে একটুও ভয় পায় না কেয়া, তবে ভালোবাসে অনেক। ঘন্টাখানেক পর নিচে খেতে আসে কেয়া। এতক্ষণ ওর বাবা এসে গেছে। কি হয়েছে বলো তো? কি আমার মামনির রাগটা এভাবে বাড়িয়ে দিছে? তোমায় কে বললো? তুমি জানো কি হয়েছে? কি হয়েছে বলো তো? কি আমার মামনির রাগটা এভাবে বাড়িয়ে দিছে? কেয়া ওর বাবাকে সবকিছু খুলে বলে। সবকিছু বলেনি, তবে যেটুকুই বলেছে সেখানে ওর বিন্দুমাত্র দোষও রাখেনি। সব দোষ রাহাতে দিয়েছে। খুব খারাপ করেছো তো তোমার সাথে। যা করেছো ভালো করেছো, তোমার চাকরি করা লাগবে না, এমনিতেই তো অনেক টাকা আমাদের। তাই কি? আমি নিজের পায়ে দাঁড়াবো, আবার ইন্টারভিউ দিব আমি। ওকে, তোমার যা ইচ্ছা, আমি আর কি বলবো। ঠিকই তো, তুমি আর কি বলবে। এভাবে মেয়েটা বুড়ি হয়ে যাক, তারপর দেখো কি হয়। তুমি সবসময় আমাকে তাড়ানোর ধান্দা করো কেন মা? আমাকে কি তোমার বোঝা লাগছে? যদি লাগে বলে দাও, বাড়ি থেকে চলে যাবো। কি বলো এসব? তুমি বোঝা হতে যাবে কেন? তোমার মা এমনি বলছে, তোমার যা ইচ্ছা তাই করো, কেউ বাধা দিবে না। তুমি আমার লক্ষ্মী বাবা। সন্ধ্যা হয়ে গেছে, এখনো রাহাতের ঘুম থেকে ওঠার নাম নেই। অনেকবার ডেকেছে কিন্তু ওঠেনি। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে রাহাত, কারণ সৌরভ এসেছে। রাহাত ফ্রেশ হয়ে রুমে আসে। যাবো এক জায়গায়, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর এত ঘুম কিসের? দুপুরে বলে কিছু খাস নাই? কি হয়েছে? আরে কিছু না, একটু খারাপ লাগলো তাই ঘুমিয়ে পড়েছিলাম। কোথায় যাবি? আর কতদিন মনে রাখবে মিথিলার কথা? ভুলে জানা সব, ও তো আর ফিরে আসবে না। পাগল হলি নাকি? কি মিথিলার কথা মনে করতেছে? এমনি খারাপ লাগছে রে। আমাকে মিথ্যা বলিস না, তোর ন্যাংটা গালের দোস্ত আমি সবকিছু জানি। তাড়াতাড়ি রেডি হয়ে নে। একটু দেরি কর। রাত কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে সৌরভের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এখন বললি না কোথায় যাচ্ছিস? আজকে আতিয়ার বার্থডে, ক্লাবে যেতে বলছে আমাকে আর তোকে। আতিয়া সৌরভের গার্লফ্রেন্ড। কি বার্থডেতে যাচ্ছি আমরা? আগে বলবি না? আগে বলে কি আসতি এত দূর? আগেই তো না করে দিতি। জানিসই তো, যখন নিয়ে যাস কেন? আতিয়া বারবার তোকে নিয়ে যেতে বলছে, তোকে আনতেই হবে। চল, কি আর করা। এদিকে কেউ বার্থডেতে এসেছে। আতিয়া ওর বান্ধবী হয়। তোর বয়ফ্রেন্ড কি আজ আসবে নাকি আমরা চলে যাব? একটু দেরি কর, আসতেছে রে। কখন থেকে বলতেছিস আসতেছে, কিন্তু এখনো দেখা পেলাম না। কেন রে, তোরা প্রেম করতে চাস বুঝি না? আমাকে দেখে শেখ। ওই তো চলে আসছে। কথাটা বলে আতিয়া এগিয়ে গেল রাত আর সৌরভের দিকে, কিন্তু কেয়া ওখানেই দাঁড়িয়ে আছে। ওর রাগটা আবার বেড়ে গেছে, কারণ সামনে যে রাহাত দাঁড়িয়ে। আতিয়া রাহাত আর সৌরভকে ওর বন্ধু বান্ধবের কাছে নিয়ে আসলো। এতক্ষণ তোদের যার কথা বললাম, এই হচ্ছে সৌরভ।
আমার বয়ফ্রেন্ড। সেটা না হয় বুঝলাম, কিন্তু পাশে যে দাঁড়িয়ে আছে ওটাও কি তোর বয়ফ্রেন্ড? ওইটা বয়ফ্রেন্ড হতে যাবে কেন? ও সৌরভের বন্ধু, নাম রাফাত মল্লিক, খুব ভালো ছেলে। ও জানি কেমন ভালো ছেলে, আস্তে একটা শয়তান। ধীরে ধীরে কথাগুলো বললাম। সরি, কিছু বললেন? না না না, কি বলবো, আপনি তো অনেক ভালো, সেটাই তো বলতেছে আতিয়া। তাই বলেন, আমি তো অন্য কিছু ভাবছিলাম। অন্য কিছু মানে কি ভাবছিলেন? সেটা আপনাকে বলবো কেন? রাহাত বাদ দে তো, এখানে এসে আবার শুরু করলি? তোদের দেখা হলে কি ঝগড়া লাগে নাকি? এর আগে রাফাত আর কেয়ার কি দেখা হয়েছিল? তা আবার আজকে 2 বার। কি বলো, একদিনেই 3 বার দেখা? এটা তো প্রেমের লক্ষণ। কিসের প্রেমের লক্ষণ? তোর মতো আমি নাকি লুচ্ছু কথা কব? রাহাত ওখান থেকে চলে গেল। কেয়ার কথা আর কোনো উত্তর দিল না। রাফাতের আবার কি হলো, রাগ করলো নাকি? আরে না, রাগ কেন করবে? তোমরা তাকো, আমি দেখতেছি। রাহাত একটা টেবিলে বসলো আর বোতল থেকে পুরো গ্লাস পুরো করে মদ ঢেলে নিল। এটা ওর প্রতিদিনের অভ্যাস এখন। সৌরভও চেয়ারে গিয়ে বসলো। কি হলো, ওখান থেকে চলে আসলি কেন? এমনি, ভালো লাগছিল না। আমি বুঝতে পারছি কেন চলে আসছিস। আরে আতিয়া ওইটা এমনি বলছে, অন্য মাইন্ডে নিস না। খাবি নাকি? না রে, এখন খাওয়া যাবে না, আতিয়া আছে, দেখলে রেগে যাবে। ভুলেই গেছিলাম, তোর তো আবার গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, খাওয়া লাগবে না, যা এনজয় কর। তুইও খাস না প্লিজ। আর কত এভাবে নিজেকে শেষ করবি? পুরনো জিনিস মনে রেখে লাভ কি বল? ফিরে তো আসবে না কোনোদিন। আর কত অপেক্ষা করবি? এখন তো একটু নিজের দিকে দেখ। আসবে আসবে, লোকে বলে না সত্যিকারের প্রেম নাকি ফিরে আসে। আমারও আসবে, সেই অপেক্ষাতেই তো আছি। কথাগুলো মাতলামো কণ্ঠে বলে এতক্ষণে 1 বোতল শেষ করে ফেলেছে। সে আসাতেই তাক, আসার হলে এতদিনে ফিরিয়ে আসতো। ভুলে জানা এসব। আঙ্কেল আন্টির কথা একটু ভাব। ভাবি তো। সৌরভ আর কিছু না বলে ওখান থেকে চলে যায়, কারণ রাহাত আর নিজের আয়ত্তে নেই এখন। কিছুই বুঝবে না ও, ওর সাথে কথা বলাই বৃথা। সৌরভ আবার আতিয়াদের কাছে চলে যায়। কোথায় গেছিলা এত তাড়াতাড়ি? ওই সাইডে ছিলাম। ড্রিঙ্ক করলে মনে হয়, তাই না? আমার কাছ থেকে লুকিয়ে? আরে কি বলো, সবার সামনে ড্রিঙ্ক কেন করতে যাব? এমনি রাহাতের সাথে বসেছিলাম। তাই বলো? রাশেদ কোথায়? রাহাত ওখানেই আছে। ওকে ডাক দাও। কেক কাটবো না? ওকে লাগবে না, এমনি কাটো, ও আসবে না এখন। কেন, কি হয়েছে ওর? আরে কিছু না, চলো তো কেক কাটি। ওকে চলো। কিছুক্ষণের মধ্যে কেক কাটা শেষ হয়ে গেল। সৌরভ আবার রাহাতের কাছে গেল। এতক্ষণে ওর কি অবস্থা হয়েছে আল্লাহ ভালো জানেন। সৌরভ দেখলো রাহাতের টেবিলের উপর শুয়ে আছে। অনেক ডাকাটাকি করেও কোনো কাজ হলো না। নেশাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। একটু পর আতিয়া আর কিয়ারা আসলো। কিয়া তো রাহাতকে দেখেই হাসতে লাগলো। এর জন্যই মনে হয় তোমার বন্ধুকে তখন নিয়ে গেল, তাই না? সবার সামনে ওর আসল রূপটা বের হয়ে যেত, সেই ভয়ে। কিয়ার কথায় সৌরভ চুপ করে আছে। সত্যি তো, এই ভয়ে রাহাতকে তখন ওখানে নিয়ে যায়নি। রাশেদের এই অবস্থা হলো কিভাবে? কিভাবে আবার? এসে ড্রিঙ্কস করা শুরু করে দিয়েছে। কতবার বারণ করলাম, শুনলই না। ও কি এভাবে নিজেকে শেষ করে দিবে নাকি? একটু বোঝাতে পারো না তুমি? তোমার কি মনে হয় আমি বুঝাই না? সারাদিন ওকে বুঝাই, আঙ্কেল আন্টি পর্যন্ত বোঝাতে বোঝাতে ক্লান্ত, কোনো লাভই হয়নি তাতে। যে চলে গেছে সে তো গেছেই, তার জন্য নিজের জীবন নষ্ট করে লাভ আছে কি? এত বড় বিজনেসম্যান হয়ে একটা বেইমান মেয়ের জন্য পাগল। বাদ দেও এসব, বসি, চলো ওইদিকে। চলো। আতিয়া আর সৌরভ অন্যদিকে চলে গেল, আর সবাই নাচানাচি নিয়ে ব্যস্ত। কিন্তু কেয়া সৌরভ আর আতিয়ার কথাগুলো ভাবতেছে। কি হয়েছিল রাহাদের সাথে? এত বড় বিজনেসম্যান হয়েও নেশায় মগ্ন। কেয়া রাহাদের কাছে যায়। এখনো টেবিলের উপর মাথা দিয়ে শুয়ে আছে ও। কেয়া ওর পাশে গিয়ে চুপ করে বসে পড়ে। কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর মুখের দিকে। ডিম লাইটের রঙিন আলোয় মুখটা কেমন যেন ফুটে উঠছিল। কেয়া রাহাতের পিঠে হাত দিতে গিয়ে আবার হাতটা তুলে নেয়। কেমন যেন ভয়ও হচ্ছিল ওর, যদি রেগে গিয়ে কিছু বলে। এমনিতেই সকাল থেকে অনেকবার হয়রান হয়ে গেছে কেয়ার জন্য। দ্বিতীয়বার ইতস্তত না করে পিঠে হাত দেয় আর ধীরে ধীরে ডাকতে থাকে ভয়ার্ত কণ্ঠে। কিন্তু রাহাদের কোনো সাড়া নেই। আরো কিছুক্ষণ ডাকার পর একটু হুঁশ ফেরে রাহাদের। কে তুমি ডিস্টার্ব করছো কেন আমায়? আমি
আর কিছু বলার আগেই রাহাত বলে উঠল, তুমি মিথিলা তাই না? ফিরে এসেছো আমার কাছে? এতদিন কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি তোমায় জানো? কেয়া রাহাতের কথা শুনে অবাক হয়ে গেছে। কি বলছে এসব? কিছু তো বুঝতেছে না। কি বলতেছেন এসব? আমি কেয়া, সকালে যে আপনার অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, মনে আছে? তুমি কেয়া না, তুমি আমার মিথিলা তাই না? বলো না প্লিজ, তুমি আমার মিথিলা? আরে আজব তো, আমি মিথিলা হতে যাব কেন? আমি কেয়া। রাহাত কেয়ার হাতটা শক্ত করে ধরে ফেলে। কেয়া ছাড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। রাহাত শুধু বারবার মিথিলা বলে কাছে আসতে চাচ্ছে। বিষয়টা ক্লাবের সবারই নজরে পড়েছে, সবাই দেখে হাসতেছে। কেয়ার তো অন্যরকম অবস্থা, ভয় পেয়ে গেছে। ও ভয়ে কান্না করে ফেলেছে। ঘটনাটা সৌরভ আর আতিয়ার চোখেও পড়েছে। সৌরভ তাড়াতাড়ি এসে কেয়ার হাতটা রাহাতের থেকে ছাড়িয়ে নেয়। তুমি এখানে কেন আসছো? কেয়া কিছু বলতেছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেছে ও। তুই কখন আসলি এখানে? যাই হোক, সরি, কিছু মনে করো না। হুম। কালকে অফিসে এসো, কথা আছে। কথাটা বলে সৌরভ রাহাতকে ধরে গাড়িতে বসালো। সরি আতিয়া, আজকের দিনও তোমার সাথে থাকতে পারলাম না। প্লিজ কিছু মনে করো না। দেখলি তো কি হয়ে গেল। তুমি যাও, কি মনে করব? সবই তো দেখলাম। থ্যাঙ্কস, ভালোভাবে যেও। আর বাড়িতে গিয়েও ফোন দিও। আতিয়ার গালে হাত দিয়ে বলল। তুমিও সাবধানে যেও। সৌরভ ডিজে ড্রাইভিং করে রাহাতের বাড়িতে চলে আসলো। রাতও 12টা বেজে গেছে। চারিদিকে অন্ধকার, থমথমে পরিবেশ, কিন্তু রাহাতের বাড়িতে এখনো আলো জ্বলছে। শুধু আজকে না, প্রত্যেক দিনই চলে। প্রতিদিনই রাহাত এভাবে আসে, মাতাল অবস্থায়, আর ওর মা তার জন্যই অপেক্ষা করে আলো জেলে। তবে আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। বাইরে গাড়ির শব্দে রাহাতের মা দরজা খুলে দেয়। সৌরভ রাহাতকে ধরে ওর বিছানায় গিয়ে শুইয়ে দিয়ে নিচে আসে। আন্টি, আমি যাই। সকালে রাহাতকে তাড়াতাড়ি অফিসে যেতে বললেন, মিটিং আছে একটা। এখানেই থাকো সৌরভ, এত রাতে বাড়িতে গিয়ে কি করবে? না আন্টি, মা মনে হয় জেগে আছে, এমনিতেই দেরি হয়ে গেছে আজকে। যাও তাহলে। ওকে, বাই আন্টি। সৌরভ চলে যেতে লাগে। হঠাৎ পেছন থেকে রাহাতের মা ডাক দেয়, সৌরভ একটু শোনো। রাহাতের মার কথা শুনে সৌরভ দাঁড়িয়ে পড়ে। কি আন্টি, কিছু বলবেন? রাহাতের মা কিছুক্ষণ চুপ থাকার পর, না কিছু না, যাও, কাল একবার এসো তো। সৌরভ বাড়িতে চলে যায়। রাহাতের মা গিয়ে শুয়ে পড়ে। ছেলের এমন অবস্থা দেখে কোন মা ভালো থাকতে পারে? সকালে অ্যালার্মের শব্দে রাহাতের ঘুম ভেঙে যায়। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসের দিকে রওনা দেয়। দিনে রাত একরকম, রাতে আর এক রকম, দুটোর মধ্যে অনেক পার্থক্য। কিছুক্ষণের মধ্যেই অফিসে পৌঁছে যায়। রুমে যাওয়ার সময় ওয়েটিং রুমে কেয়াকে দেখে একটু অবাকই হয়ে যায়, তবে কিচ্ছু বলে না। কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের রুমে চলে যায়। রুমে গিয়েই সৌরভকে ডেকে পাঠায়। ওই মেয়ে এখানে কেন? আমি আসতে বলছি তাই। ওকে কেন আসতে বলছিস? আমি তো বলেই দিছি ওকে চাকরি দেব না। কেন দিবি না? ওর মধ্যে কি কম আছে? কম কিছু নাই, আরো বেশি আছে। সব সময় ঝগড়া করে। আর করবে না ঝগড়া, চাকরিটা দিয়ে দে। মেয়েটার অনেক কষ্ট, বাবা অসুস্থ তো মিথ্যা বললো যাতে চাকরিটা দেয়। তুই কিভাবে জানলি ওর অনেক কষ্ট আর ওর বাবা অসুস্থ? কালকে রাতে বলছে চাকরিটা নাকি ওর খুব দরকার, দিলে উপকার হতো। ও, সবই বুঝলাম। যদি দুঃখ থাকতো তাহলে শুধু সেদিন আমার থেকে ওভাবে 5,000 টাকা নিল কেন? ওইটা ওষুধ কেনার জন্য নিছে। ওর কাছে তো কোনো টাকা ছিল না, তাই এরকম করেছে বাধ্য হয়ে। ও বলছে চাকরির প্রথম মাসেই ওই টাকা কেটে রাখতে। আচ্ছা, আমার রুমে পাঠিয়ে দে, কথা বলবো আমি। সৌরভ কেয়ার কাছে যায়। সৌরভকে দেখে কেয়ার দাঁড়িয়ে পড়ে। চলো রাহাত, তোমাকে ডাকতেছে। কিসের জন্য? আবার অপমান করবেন না তো? আরে না, আমি যেসব বলছি তুমি শুধু তাল মিলিয়ে যাবে। তোমার চাকরি ফাইনাল। কি বলছেন? সৌরভ কেয়াকে সব কিছু খুলে বলে। কিছুক্ষণ আগে রাহাতকে যা যা বলেছে। কি? আপনি আমার বাবাকে অসুস্থ বানিয়ে দিয়েছেন? আপনার তো সাহস কম না? রেগো না প্লিজ, একটু মিথ্যা বলছি যাতে তোমার চাকরিটা হয়। এটা একটু মিথ্যা, অনেক বড় মিথ্যা কথা বলছেন আপনি। আমি চাকরি করব না।
একটু বোঝার চেষ্টা করো। তুমি কিন্তু বলছিলে, তাই তোমার জন্য সুপারিশ করছি। কারো ভালোর জন্য মিথ্যা বললে পাপ হয় না। আচ্ছা, এটাই কিন্তু লাস্ট। আমার সম্পর্কে আর একটাও মিথ্যা কথা বলবেন না। ওকে, এখন তো চলো। সৌরভ কেয়াকে নিয়ে রাহাতের রুমে যায়। সৌরভ, তুই বাইরে যা। কেন? এমনি, আমি বললাম তাই। ওকে, কথা বল তোরা। সৌরভ বাইরে চলে গেল। চাকরিটা নাকি আপনার খুব দরকার? ফাইলটা দেন। কেয়া ফাইলটা বাড়িয়ে দিল। রাহাত ফাইলটা খুলে দেখতে লাগলো। অনেক ভালো ছাত্রী তো আপনি, অনেক নাম্বার পেয়েছেন, কিন্তু এত ঝগড়াটে কেন? কি বললেন? কিছু না, কাল থেকে জয়েন করুন। কি বললাম কাল থেকে জয়েন করুন, আপনার চাকরি হয়ে গেছে। ও আচ্ছা, আমি আসি তাহলে। আসুন। কেয়া রাহাতের রুম থেকে বেরিয়ে চলে আসলো। সৌরভ বাইরে দাঁড়িয়ে আছে। কেয়াকে দেখেই এগিয়ে গেল। কি, চাকরিটা হয়েছে? হয়েছে, কাল থেকে আসতে বলছে। সত্যি? আজ আমি আসি, কাজ আছে কিছু। থ্যাঙ্কস আমার কথায় সাড়া দেওয়ার জন্য। সৌরভের কথায় কেয়া মুচকি হেসে বেরিয়ে গেল। সৌরভও ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। অফিস শেষ করে সৌরভ আর রাহাত বাড়ির দিকে রওনা দিল। কাল রাতে কখন আসছিস রে? কেন, তোর মনে নেই? মনে থাকলে কি আর তোকে জিজ্ঞেস করতাম? থাকবে কিভাবে, এত নেশা কেউ করে? কি একটা খারাপ অবস্থা হয়েছিল। কেন, কি হয়েছিল? আমার কিন্তু কিছুই মনে নেই। কালকে রাতের ঘটনা সবকিছু খুলে বলে রাহাতকে। কি বলিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তা কেন হবে? এর চেয়ে তো খারাপ অবস্থা করিস প্রত্যেক দিন। তখনই আর কোথাও বেরই হব না। আন্টির মুখের দিকে একটু তাকাস। মায়ের আবার কি হলো? এখনো মজা করতেছিস? প্রতিদিন আন্টি এভাবে তোর জন্য অপেক্ষা করে, রাত জাগে। ভালো লাগে তোর? আচ্ছা বাদ দে এসব, আজকে কোথায় যাবি? তোর সাথে আর কোথাও যাব না। কেন যাবি না? আর এরকম করবো না, চল কম করে নেশা করব। সন্ধ্যায় দেখা যাবে। সন্ধ্যার দিকে রাহাত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সৌরভের বাড়ির দিকে ওকে নিয়ে আসতে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ড্রাইভিং করছিল রাহাত। হঠাৎ ফোনটা বেজে ওঠে। রাহাত তাকে দেখলো আননোন নাম্বার। বিষয়টা রাহাতের কাছে অবাকই লাগলো, কারণ আননোন নাম্বার থেকে ওর কাছে বেশি ফোন আসে না। ফোনটা রিসিভ করতেই চমকে যায় ও, কারণ ওপাশ থেকে একটা চেনা মেয়েলি কণ্ঠ ভেসে আসছিল। কে বলছেন? আমি মিথিলা। রাহাত ফোনটা কান থেকে সরিয়ে নেয়। ও ভাবতে পারতেছে না কি হচ্ছে এসব। ওর বিশ্বাস হচ্ছে না মিথিলা ফোন দিয়েছে। রাহাত ফোনটা আবার কানে নেয়, কিন্তু ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসে না। হঠাৎই ফোনটা কেটে যায়। তারপর রাহাত অনেকবার চেষ্টা করে, কিন্তু ফোন সুইচ অফ। রাহাত গাড়ি থামিয়ে কিছুক্ষণ বসে থাকে। কিছুক্ষণ আগে যা ঘটলো এখনো বিশ্বাস হচ্ছে না রাহাতের। তখনই সৌরভ ফোন দেয়। কই রে তুই? কখন থেকে বসে আছি, আসবি না নাকি আজ? আসতেছি, রাস্তায় আছি বলেই ফোনটা কেটে দিল। রাহাত আবার গাড়ি নিয়ে সৌরভের বাড়ির দিকে গেল। এত দেরি করলি কেন? রাস্তায় জ্যাম ছিল নাকি? না, এমনি। কি হয়েছে রে, ওরকম দেখাচ্ছে কেন তোকে? না, কই না, চল তো, দেরি হয়ে গেছে, এমনি। ওকে চল। রাহাতই গাড়ি চালাচ্ছিল, কিন্তু রাস্তায় দুইজনই নীরব। রাহাত কোনো কথাই বলতেছে না, বারবার শুধু মোবাইলের দিকে তাকাচ্ছে। এরকম করছিস কেন? সত্যি করে বলতো কি হয়েছে? কি হবে, বললাম তো কিছু হয়নি। শোন, মিথ্যা বলবি না। আগে তো এরকম করতি না। কিছু হয়েছে কি? কি হয়েছে? রাহাত সৌরভকে সবকিছু খুলে বলে। কি বলছিস? মিথিলা তোকে কিভাবে ফোন দিবে? দিয়েছিল রে। আমি কি মিথ্যা বলতেছি নাকি? এই দেখ নাম্বার। কি বলছে তোকে? কিছুই না, শুধু বললো মিথিলা আমি। ও, তুই কিছু বলিসনি? না রে, আমি বলার আগে তো ফোনটা কেটে দিল। অনেকবার ফোন দিলাম, সুইচ অফ। বাদ দে, মনে হয় কেউ মজা করছে তোর সাথে। মিথিলা কোথা থেকে আসবে? কি বলছিস এগুলা? মিথিলা কি ফোন দিতে পারে না নাকি? যে মেয়ে বাসর রাতে তার স্বামীকে রেখে পালিয়ে যায়, সে মেয়ে কিভাবে আবার ফোন দেয়? সেটা তোকে বোঝাতে হবে না। মিথিলার বিষয় তুই নাক গলাবি না, ওর বিষয় শুধু আমি কথা বলবো। ওকে, তোর যা মন চায় তাই কর। আরো 7 দিন কেটে গেল। এই 7 দিনে কিয়ার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে রাহাতে।
এখন আর দেখা হলে ঝগড়া হয় না ওদের মধ্যে। কেয়া কাজেও অনেক পারদর্শী, সেটাই রাহাতকে আরো বেশি মুগ্ধ করেছে এই 7 দিনে। আর একবারও ফোন আসেনি সেই নাম্বার থেকে। রাহাত যে কতবার ফোন দিয়েছে তার কোনো হিসেব নেই, কিন্তু সুইচ অফ। নতুন প্রজেক্টের জন্য আজকে একটা জরুরি মিটিং আছে রাহাতের, তাই সকাল সকাল বেরিয়ে পড়ে অফিসে। কেয়া সৌরভরা আগেই এসেছে। প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট। প্রজেক্টটা যদি রাহাতের কোম্পানি পায় তাহলে অনেক কোটি টাকা লাভ হবে, তাই সবারই গুরুত্বটা একটু বেশি। কিছুক্ষণের মধ্যে রাহাত পৌঁছে যায় অফিসে, সোজা রুমে চলে যায়। অনেক কাগজপত্র রেডি করা বাকি আছে। একটু পর কে আর সৌরভ যায়। কাগজপত্র সব রেডি করছিস কি? সব রেডি। ভালো। তোমার কি অবস্থা কেয়া? সবকিছু রেডি করছো তো? স্যার। কিছুক্ষণের মধ্যেই ওরা কিন্তু চলে আসবে। ওকে, তোরা বাহিরে যা, আমি আসতেছি একটু পরে। কিছুক্ষণের মধ্যে ওরা এসে গেছে আর মিটিং শুরু হয়েছে। সব শেষে ওরা রাজি হয়েছে প্রজেক্টটা সাইন করতে। তার মানে ডিল ফাইনাল। অফিসের সবাই অনেক খুশি, এত বড় প্রজেক্ট হাতে পেয়েছে। প্রেজেন্টেশনটা কেয়া দিয়েছে, আর ওর প্রেজেন্টেশনটা অনেক পছন্দ হয়েছে ওদের। সবাই তো কেয়াকে উইশ করতেছে। রাহাত তো খুব খুশি হয়েছে। থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমার জন্য আজকে প্রজেক্টটা পেলাম। ওকে স্যার, এই অফিস তো আমাদেরই, সবার প্রচেষ্টায় তো আমরা সফল হয়েছি। ধন্যবাদ তো সবারই পাওয়া উচিত। ঠিক বলছো। একটা কথা বলি? বলেন। আমরা কি কোথাও গিয়ে একটা কফি খেতে পারি? চলেন। কোথায় যাবেন? এখন না, সন্ধ্যায় যাব। আজকে অফিস আপাতত এখানেই বন্ধ। যে যার মতো বাড়িতে চলে গেল। রাহাতও বাড়িতে গেল, কিন্তু কেয়া বাড়িতে গেল না। ও সৌরভের সাথে এক জায়গায় ঘুরতে গেল, রাহাতকে না জানিয়ে। রাহাত বাড়িতে গিয়ে দেখলো অনেক লোকজন এসেছে। কেন আসছে সেটা বোঝা যাচ্ছে না। রাহাত ভেতরে যেতেই ওর মা এগিয়ে আসলো। কি হচ্ছে মা এসব? এত লোকজন কেন? তোকে দেখতে আসছে। মেয়ে অনেক সুন্দর, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। তোকে ওদের পছন্দ হয়েছে। এখন তুই শুধু হ্যাঁ বলার পালা। কতবার বললাম মা তোমাকে আমি বিয়ে করব না এখন, তাও থামতেছ না কেন? কিভাবে বললে শুনবে? ওদেরকে এখনই যেতে বলো, না হলে কিন্তু আমি গিয়ে তাড়িয়ে দিব। তাই কর। আমরা মরে যাই, তারপর বিয়ে করিস। আমাদের দিকে তো দেখবিও না একটু। সবসময় শুধু স্বার্থপরের মতো নিজের কথা ভাবিস। বলবো না আর কোনোদিন। থাক তোর মতো। কথাগুলো বলে রাহাতের মা চলে যেতে লাগলো। ওদেরকে থাকতে বলো, আমি ফ্রেশ হয়ে আসি। সত্যি এই বিয়েতে রাজি তুই? জি না, আগে পছন্দ হোক তারপরে। পছন্দ হবেই। মেয়েটা অনেক সুন্দর, পরীর মতো দেখতে। তোর সাথে খুব মানাবে। রাত উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। বিষয়টা আজব লাগছে ওর কাছে। ছেলেরা যায় মেয়ে দেখতে, আর মেয়ের বাড়ি আসছি ছেলেকে দেখতে। রাহাত সবাইকে সালাম দিয়ে বসে পড়ে। কিছুক্ষণ কথা বলে ওদের সাথে। মেয়েটার নাম নিঝুম। দেখতে মাশাআল্লাহ সত্যি অনেক সুন্দর। যদি কিছু না মনে করেন, আমি কি আলাদাভাবে নিঝুমের সাথে কথা বলতে পারি? কেন পারবে না? 2 দিন পর তো একসাথে থাকবে। যাও। নিঝুমকে সাথে করে রুমে নিয়ে যায় রাহাত। রুমে গিয়ে রাহাত দরজা লাগিয়ে দেয়। সেটা দেখে নিঝুম ভয় পেয়ে যায় অনেক। কি করতেছেন? দরজা কেন লাগাচ্ছেন? রাত মুচকি এসে বলে, কেন লাগাচ্ছি বোঝেন না? আরে আজব তো, আমি কিন্তু চিৎকার দেব বলে দিচ্ছি। কি হলো, হাসতেছেন কেন? আপনার দেখি খুব ভয়। এত ভয় নিয়ে বিয়ে করতে আসছেন কেন? খুব ইচ্ছা না বিয়ে করার? মানে কি বলেন এইগুলা? কি বলতেছি বোঝেন না? মেয়ে হয়ে আসছেন ছেলের বাড়িতে ছেলে দেখতে। কখনো কি শুনেছেন মেয়েরা ছেলে দেখতে আসে? ও এই কথা। আমার এটা ইচ্ছে ছিল আমাকে দেখতে আসবে না, বরং আমি দেখতে যাব, তাই চলে আসলাম। ইচ্ছে ছিল পূরণ করেছেন, এখন সোজা বাড়িতে যান। এই বিয়ে আমি করব না। কেন কেন বিয়ে করবেন না কেন? আমি কি দেখতে খারাপ নাকি? আমার মতো বউ এই এলাকাও একটাও নাই। কিন্তু নাই তো কি হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আজব তো,
তাহলে বাইরে হ্যাঁ বলে আসলেন কেন, আর আমাকে এখানে নিয়ে আসছেন কেন? রাহাত চুপ করে ভাবতেছে কি বলা যায়। একটা কিছু বলে তো বোঝাতেই হবে। কি হলো বলেন। আমি একজনকে না ভালোবাসি, আর ওকেই বিয়ে করতে চাই। কাকে? সে আপনি চিনবেন না, ওর কথা বাদ দেন। আপনি শুধু নিচে গিয়ে বলবেন এই বিয়ে আপনি করবেন না। পারবো না আমি, এই বিয়ে আমি করবই। কত স্বপ্ন দেখেছি আপনাকে নিয়ে জানেন, এগুলার কি হবে তাহলে? ওই হ্যালো, আমাকে নিয়ে স্বপ্ন দেখছেন মানে? এর আগে কি আমাদের দেখা হয়েছিল? কবে আর কোথায় আমার তো মনে পড়তেছে না। স্বপ্ন দেখেছি আপনাকে, একবার না অনেকবার। ফাইজলামি করেন না, আমি আছি বিপদে। নিচে গিয়ে আমি যা যা বলেছি সেগুলো বলবেন, আর কোনো কথা না। কান্না করলাম কিন্তু। অনেক হইছে, সত্যি বলতেছি আমি অন্য কাউকে ভালোবাসি, ওকে বিয়ে করব। আপনি কেন কষ্ট পাবেন অযথা বিয়ে করে আমাকে? বলেন। মেয়ের ছবি দেখান, তাহলে বিশ্বাস করব। ছবি তো নাই। কি ছবি নাই মানে? ভালোবাসেন আর ছবি নাই? আবুল পাইছেন আমারে? দেখা করব তাহলে। কথা বিশ্বাস হচ্ছে না? দেখে কি করবেন? গার্লফ্রেন্ড তো আমার। বলছি না আমি দেখবো, না হলে কিন্তু আমি নিচে গিয়ে বলে দেব আপনি রাজি বিয়ের জন্য। এই না না, দেখাবনি এক সময়। এক সময় মানে কবে? দেখাবনি 2-1 দিন পর। আজকেই দেখাতে হবে, তাও সন্ধ্যায় যদি পারেন। তাহলে আপনি যা বলছেন সেগুলোই বলবো। ওকে, আজকে সন্ধ্যায় তাহলে। ঠিক আছে, ওই কথাই কিন্তু। নিচে যাই তাহলে, চলেন। নিজুম আর রাহাত নিচে আসলো। তোমাদের কথা বলা হয়েছে? রাহাত আর নিজুমের দিকে তাকিয়ে বলল, আন্টি। রাহাত মাথা নেড়েই হ্যাঁ বলল। আমাকে আন্টি বলতেছো কেন মা? মা বলবে। ঠিক আছে মা। মুস্কি হাসে রাহাতের দিকে তাকিয়ে বললাম, তাহলে সবকিছু ঠিক হয়ে গেল। এখন একটা ভালো দিন দেখলেই হয়। আপনাদের যেদিন সুবিধা হবে সেই দিনই দিন ঠিক করুন, আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, একটা ভালো দিন ঠিক করে জানাবো তাহলে আপনাদের। আজ তাহলে আমরা আসি। রাত শুধু বারবার নিজুমের দিকে তাকাচ্ছে। নিজুম খালি মুচকি মুচকি হাসতেছে, কিছুই বলতেছে না। এদিকে রাহাতের অবস্থা বেহাল, না পারছে কিছু বলতে, না পারছে সইতে। 5 বছর একজনের জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো তার কোনো খোঁজ নেই। এখন আর ওর মা বাবাকে বললে শুনবে না। একটাই ভরসা ছিল নিজুম, কিন্তু সেও তো পাল্টি মারতেছে। কিছুক্ষণের মধ্যে নিজুমের পরিবার চলে গেল। যাওয়ার সময় নিজুম একটা চোখ টিপ দিয়ে গেল রাহাতকে। রাহাত সোফাতেই বসে আছে। এবার মনে হচ্ছে ও সত্যিই মিথিলাকে আর পাবে না। তুই বিতে রাজি হবি? সত্যি আমি বিশ্বাস করি না। তোমরা খুশি হয়েছে তো? সবচেয়ে খুশি তোর বাবা হয়েছে, তোর দাদু জানলে আরো খুশি হবে। জানিয়ে দাও সবাইকে, তোমরা খুশি থাকলেই খুশি আমি। কথাটা বলে রাহাত উপরে চলে গেল। এখন আর কোনো রাস্তা নেই ওর কাছে, সব দরজা বন্ধ হয়ে গেছে। আর কত অপেক্ষা করবে একজনের জন্য? 5টা বছর অপেক্ষা, কোনো খোঁজই নেই। সত্যি কি বেঁচে আছে মিথিলা, নাকি মিথ্যা আশা নিয়ে বেঁচে আছি? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে রাহাত। 5টার দিকে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা রিসিভ করতেই, হে মিস্টার, ফোন ধরতে দেরি হলো কেন? কণ্ঠ শুনে বুঝতে পারলো রাহাত এটা নিঝুম বলেই ফোনটা কেটে দিল। আপনি কেন ফোন দিছেন? চিটার একটা। কি বলতে বলছিলাম আর কি বললেন? কই, এখনো তো কিছুই বলেনি। সন্ধ্যায় দেখা করব আপনার সাথে, কোথায় করবেন সেটা বলেন। দেখা করে কি করবেন? বিয়ের কার্ড সাজাবেন মনে করেন তাই। আর শোনেন, আপনার গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসবেন, কথা বলবো ওর সাথে। আমার গার্লফ্রেন্ড আছে এটা বিশ্বাস করাতে পারলে আপনি বিয়েটা ভেঙে দিবেন তো? ভেবে দেখবো। কোথায় দেখা করবেন সেটা বলেন। ইকো পার্ক, রোড নাম্বার 12। ওকে, 7টার মধ্যে পৌঁছে যাবনে, গিয়ে ফোন দেবনি। বাই। রাহাত তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। একটা তো সুযোগ পেয়েছে,
যদি কাজে লাগানো যায়। প্রথমে সৌরভের কাছে যায়, ওকে সব কিছু খুলে বলে। তা এখন কি করবি? গার্লফ্রেন্ড তো তোর নাই। আমার নাই তো কি হয়েছে, তোর তো আছে। তোরটা আমার বলে চালাই দিব, ধরতেই পারবে না। আমার পাগলে কাইছে। সিনেমা দেখছি ভাই, এরকম কইরা গার্লফ্রেন্ড বন্ধু নিয়ে নেয়। আমি পারবো না এটা করতে। আতিয়াকে খুব ভালোবাসি আমি। আমি বিয়ে করতে যাব কেন তোর গার্লফ্রেন্ডকে? শুধু কিছুক্ষণের জন্য। ওকে বোঝাতে পারলেই হবে আমার রিলেশন আছে। আমি পারবো না, তুই কেয়াকে ট্রাই কর, হলে তো হতেও পারে। ওকে চল তাহলে ওর কাছেই যাব। চল। সৌরভকে নিয়ে আবার কেয়ার কাছে যায় রাহাত। সৌরভ আর রাহাতকে দেখে অবাক হয়ে গেছে কেয়া, ভাবতে পারেনি ওরা আসবে। স্যার, আপনি এখানে? একটা কাজ আছে তাই আসলাম। তুমি রেডি হয়ে নাও। কই যাবেন? চলো, একটু দরকার আছে। কেয়াকে সাথে করে পার্কে যায় তিনজন। 6টা বেজে গেছে অলরেডি। এখন কেয়াকে রাজি করাতে হবে। সৌরভ কেয়াকে সবকিছু খুলে বলে এবার। আমি পারবো না স্যার, আমাকে মাফ করবেন, আমি গেলাম। কেয়া চলে যেতে লাগলো। থামা ওরে, না হলে আমি তো শেষ। সৌরভ দৌড়ে সামনে যায় কেয়ার। আরে বোঝার চেষ্টা করো, তুমি তো জানোই রাহাত মানসিকভাবে কতটা ডিপ্রেশনে আছে। ও এই বিয়েটা করতে পারবে না। প্লিজ হেল্প করো, শুধু কিছুক্ষণ অভিনয় করবা। কেয়া কিছুক্ষণ চুপ করে থাকে, আবার এসে চেয়ারে বসে। কি করতে হবে আমাকে? বেশি কিছু না, ওই মেয়ে আসলে শুধু বলবে আমি তোমার বয়ফ্রেন্ড, আর কিছু বলার দরকার নেই, বাকি সব আমরাই বলবো। আচ্ছা। 7টার সময় নিঝুম আসলো, কিন্তু সাথে আবার 2জন পুলিশ নিয়ে। রাত তো দেখেই ভয় পেয়ে গেছে, তবে সৌরভ আর কেয়া ভয় পায়নি। ওরা তো চিনেই না, রাহাতও কিছু বলছে না ওদের। বললে হয়তো এখানে শুধু একাই থাকতে হবে রাহাতের। ওরা কোথায় যাবে খোঁজই পাওয়া যাবে না। একটু পর নিঝুম এসে বসলো ওদের টেবিলে। নিঝুমকে দেখে তো সৌরভ আর কেয়ার অবস্থা দেখার মতো হয়েছে। আসলে নিঝুমকে দেখে না, ওর পেছনে দাঁড়ানো 2জন পুলিশকে দেখে। রাহাত তো চুপ করেই বসে আছে। আসলে ভয় তো ও পেয়েছে। ও এখনো বুঝতেছে না নিঝুম পুলিশ কেন আনছে। হাই, আমি নিঝুম, যার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করতেছিলে। হাতের সামনে বাড়িয়ে দিয়ে বললাম। নিঝুম হাত বাড়িয়েই আছে, কিন্তু এরা কেউ আর ভয়ে সামনে হাত আর বাড়াচ্ছে না। রাহাত তো ভদ্র ছেলের মতো বসে আছে, মনে হচ্ছে কিচ্ছুই জানে না ও। একটু পরে নিঝুম নিজেই হাতটা সরিয়ে নেয়। কি হলো, এভাবে চেয়ে আছেন কেন? বলছেন আমার সাথে কথা এদেরকে? আপনি একটু সাইডে আসেন। কেন? এখানেই বলেন যা বলবেন। না, চলেন না একটু। বুঝতে পারছি। আঙ্কেল, আপনারা একটু ওইদিকে যান তো, সময় হলে ডেকে নেব। ওকে ম্যাডাম, কিছু হলে অবশ্যই ডাকবেন কিন্তু। অবশ্যই, যান আপনারা। পুলিশ চলে গেল। এখন বলেন কি বলবেন। এগুলো কি হচ্ছে? আপনি তো বলেছেন শুধু একাই আসবেন, তাহলে পুলিশ কেন? তাই কি হয়েছে? এরা তো আমার সঙ্গে সব সময় থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার সাথে সব সময় থাকে মানে? আপনার সিকিউরিটি নাকি এরা? আমার বাবা তো পুলিশ, এখানকার ওসি। ওনার তো অনেক শত্রু। যদি শত্রুরা আমাকে দিয়ে বাবাকে ঘায়েল করার চেষ্টা করে, তাই বাবা এত সিকিউরিটি দিচ্ছে। জানেন নাকি আপনি? না তো। আপনার বাবা ওসি? আগে বলবেন না। আমি তো জানি আপনি জানেন। আচ্ছা, এসব কথা বাদ দেই। আপনার গার্লফ্রেন্ড কে? ইনি নাকি? কেয়ার দিকে তাকিয়ে বললাম। কে আমার গার্লফ্রেন্ড? 2 বছরের রিলেশন আমাদের, অনেক ভালোবাসি আমরা একে অপরকে। কেয়া, তুমি কিছু বলো। এত কিছু তো শুনতে চাইনি। আপনারা এখন যান, আপনার গার্লফ্রেন্ড থাকবে শুধু এখানে, ওর সাথে পার্সোনালি কথা বলবো আমি। না না, আমি কোথাও যেতে পারবো না, ওকে ছাড়া তো আমি থাকতেই পারি না। কিছু বলো কেয়া। বুঝছি, এমনিতে যাবেন না, তাহলে ডাকলাম আঙ্কেলদেরকে। না না ভাবি, আপনি কথা বলুন, আমরা দূরে যাচ্ছি। এই তো গুড বয়, অল্পতেই বোঝা যায়। নাম কি আপনার?
জি ভাবি, সৌরভ। ভাবি বলো না, লজ্জা লাগে। ছাড় তো ভাই। খুশি হয়েছিস তো এখন? বুঝ টেলা। আমি জানতাম না তো ওসির মেয়ে নিঝুম। মা তো কিছুই বলেনি। আমি শিওর কিয়া সত্যি কথা বলে দিবে। আমিও শিওর তোর বিয়েটা মনে হয় এবার সত্যি হয়ে যাবে। রাগাস না বাল, কোনো বুদ্ধি থাকলে দে। আমার কোনো বুদ্ধি নেই ভাই, আমি গেলাম। কই যাবি? আতিয়া ফোন দিছে, না গেলে মন খারাপ করবে। যা শালা, তোরা আসলে বন্ধুই নয়, বিপদে পাশে থাকিস না। যদি ফাম্মার বন্ধু, আমি থাকবো না এখানে। ভাই, কালকে দেখা হবে। সৌরভ চলে গেল। রাহাত একা একা বসে আছে, শুধু তাকিয়ে আছে কেয়ার নিঝুমের দিকে। আপনার নাম কি কেয়া? আচ্ছা, একটা কথা বলেন তো, আপনার কোন জিনিসটা দেখলে বেশি রাগ হয়? কেন হঠাৎ এই কথা বলতেছেন? কেন বলেন আপনি? আমার জিনিস কেউ না বলে নিলে? গুড। আমার কিসে রাগ হয় শুনবেন না? বলেন, কি জন্য? আমার সামনে কেউ মিথ্যে কথা বললে খুব রাগ হয় আমার, মাথা ঠিক থাকে না। এর আগে তো একবার একজনকে গুলি করে দিয়েছিলাম, ভাগ্যিস পায়ে লেগেছিল তাই বেঁচে গেছে। কেয়া তো নিঝুমের কথা শুনে ঢোক গিলতেছে, গলার পানি মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে ওর। কি বলেন, এত রাগ আপনার? আচ্ছা, এখন বলেন তো, আপনার আর রাহাতের কতদিনের সম্পর্ক? জি, 2 বছরের। আঙ্কেল? না না, ডাইকেন না প্লিজ, বলতেছি আমি। বলেন। কেয়া সব কথা বলে দেয়। কিছুক্ষণ আগে রাহাত যা যা শিখিয়ে দিয়েছে। আমাকে মাফ করে দেন প্লিজ, আমার কোনো দোষ নাই, আমি তো ওনার অফিসের একজন কর্মচারী। আপনি যান, আর শুনুন, যাওয়ার সময় রাহাতকে এখানে আসতে বলবেন। আর এখানে আমরা কি কি বললাম ও যেন ভুলেও জানতে না পারে। ওকে, ঠিক আছে। কেয়া ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় রাহাতকে নিঝুমের কাছে যেতে বলে। রাহাত ভয়ে ভয়ে নিঝুমের কাছে যায়। বসুন। আপনি দেখছি অনেক সত্যবাদী, ঠিকই বলেছেন। বিয়েটা ভেঙে দিলাম, যান। সত্যি বিয়েটা ভেঙে দিবেন? আজকেই ডেট ফাইনাল, 7 দিনের মধ্যে আপনাকে আমি বিয়ে করব। মিথ্যেবাদী একটা, কি মনে করছেন আমি বুঝতে পারবো না? তার মানে সব জেনে গেছেন? কি মনে হয় আপনার? আমার দুপুরেই আপনাকে সন্দেহ হয়েছিল, তখনই মনে হয়েছিল মিথ্যে বলতেছেন। রাহাত চুপ করে আছে। চলেন আমার সাথে। কোথায়? বললাম না চলেন, বিয়ের কেনাকাটা করব। কি মাথা ঠিক আছে আপনার? এখন তো রাত। তো কি হয়েছে, রাতে কি মার্কেটিং করা যায় না? চলেন, কোনো কথা নাই। নিঝুম রাহাতের হাত ধরে গাড়িতে বসায়। রাহাতের মতোই নিঝুমকে দেখতেছে, ততই অবাক হয়ে যাচ্ছে। বারবার শুধু মিথিলার কথা মনে পড়তেছে। ঠিক এরকমই করতো মিথিলা ওর সাথে, সব জায়গাতেই জোর করে নিয়ে যেত। নিঝুম নিজে গাড়ি চালিয়ে একটা জায়গা নিয়ে এসে গাড়ি থামায়। নামেন। কোথায় আনলেন? আগে নামেন তো, তাহলেই দেখতে পাবেন। রাহাত গাড়ি থেকে নেমে অবাক না হয়ে পারে না, কারণ এটা সেই জায়গা যেখানে প্রতিদিন মিথিলার জন্য অপেক্ষা করতে হতো রাহাতের। যত রাতই হোক থাকতে হবে। চিনেন এই জায়গা আপনি? আমার এখানে আসতে অনেক ভালো লাগে, প্রতিদিন এখানে আসতাম। নিঝুমের কথা শুনে রাহাত কিছুক্ষণ নিঝুমের দিকে তাকিয়ে থাকে। নিঝুমও ওর দিকে তাকিয়ে আছে। সত্যি করে বলুন তো কে আপনি? আমি আবার কে হব? আমি তো নিঝুম, হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম। আমার আপনাকে কেন জানি বারবার অন্য কেউ মনে হচ্ছে। কি বলেন এইসব? আমি অন্য কেউ হতে যাব কেন? চলেন তো ওদিকে বসি। দুজন গিয়ে রাস্তার ধারে বসলো। আচ্ছা, আগে আপনি এখানে এসেছেন কোনোদিন? অনেকবার এসেছি বলতে পারেন।
5 বছর আগে প্রতিদিনই আসতাম এখানে। 5 বছর আগে কেন বুঝলাম না। সে অনেক কথা বাদ দেন, আপনি এখানে কবে থেকে আসতেন? আমি এমনি আসতাম, ভালো লাগতো এখানে। জায়গাটা কত শান্ত, স্তব্ধ, কোনো কোলাহল নেই। শহরে এইরকম জায়গা তো পাওয়াই যায় না। ভালো। কিছুক্ষণ দুইজন চুপ করে থাকলো, কোনো কথাই নেই দুজনের মধ্যে। একটু পর, কি হয়েছিল 5 বছর আগে আপনার সাথে? অনেক কিছু, আমার জীবনটা পুরো পাল্টে গেছে। একজনকে অনেক ভালোবাসতাম, এখনো বাসি অনেক, তার আশায় তো বসে আছি এখনো। তার মানে 5 বছর আগে একজনকে ভালোবাসতেন, এখন আর সে নেই? ব্রেকআপ কিভাবে হয়েছিল আপনাদের, আর কেনই বা করেছিলেন এত যখন ভালোবাসতেন? আমাদের ভালোবাসাটা শেষ হয়নি তো, শুধু ক্ষণিকের জন্য থেমে আছে। আমার এখনো বিশ্বাস আছে মিথিলা ফিরে আসবে আমার জীবনে। মেয়েটার নাম মিথিলা ছিল? মিথিলা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল কেন? কি হয়েছিল আপনাদের মাঝে? কিছুই না, হয়তো আমার ভালোবাসার কমতি ছিল। বিয়ের রাতে মিথিলা চলে গেছিল, একটা চিরকুট রেখে গিয়েছিল শুধু। বিয়ের রাতে মানে বুঝলাম না। আমার আর মিথিলার বিয়ে হয়ে গেছিল, বাসর ঘরে গিয়ে দেখি মিথিলা নেই, শুধু পড়ে আছে একটা চিরকুট। এখনো সেই রাতের কথা মনে পড়লে আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়। কি লেখা ছিল সে চিরকুটে? আমাকে একটু দেখাতে পারবেন? দাঁড়ান, বের করি আমি, মানিব্যাগে আছে। রাহাত চিরকুটটা বের করে, নিঝুম হাতে দেয়। নিঝুম খুলে পড়তে লাগে। চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে, জানি না তুমি তখন কি অবস্থায় থাকবে, তবে যেভাবেই থাকো এটা ভেবে নিও আমি সত্যিই পালিয়ে এসেছি তোমার জীবন থেকে। আমাকে যদি একটুও ভালোবেসে থাকো তাহলে অপেক্ষায় থেকো, যদি কোনোদিন ফিরে আসি তবে অপেক্ষাটা যেন বড় করে না, ক্ষমা করে দিও। হাসি পাচ্ছে আমার। কেন, আপনার কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে, কিন্তু এটা কেমন হয়ে গেল না? মেয়েটা হঠাৎই আপনার জীবন থেকে চলে গেল কোনো কারণ ছাড়াই। চলে যায়নি, ফিরে আসবে আবার আমার জীবনে। কবে? আপনি মারা যাওয়ার পর 5 বছর অপেক্ষা করেছেন, আর কত করবেন? এমনও তো হতে পারে আপনার মিথিলার আর হয়তো বেঁচে নেই, বা অন্য কারোর সাথে সুখে সংসার করতেছে। শুনুন, না জেনে কিছু বলবেন না। মিথিলা ওরকম না, আমাকে অনেক ভালোবাসে ও। সেটা তো দেখতেই পেলাম। ভালোবাসলে কেউ বাসরাতে পালিয়ে যেত না? আমি বুঝতেছি না কেন আপনি তার জন্য অপেক্ষা করতেছেন, নিজের জীবনটা এভাবে শেষ করতেছেন। বেশি বেশি বলতেছেন কিন্তু এবার। আপনার সাহস কি করে হয় এসব কথা বলার? এতক্ষণ চুপ করে ছিলাম বলে যা নয় তাই বলছেন। আর না, আমি আপনাকে বিয়ে করব না, এটাই ফাইনাল। আমি নিজেই গিয়ে বাড়িতে বলে দিব আজকে। রেগে যাচ্ছেন কেন? আমি ওইভাবে বলিনি। আর বিয়ে করতে হবে না আমাকে, চলেন এখন। আবার কোথায়? চলেন, আরেক জায়গায় যাব। কিছুক্ষণ আগে বললেন না কে আমি? এখন চলেন, গেলেই সবকিছু বুঝতে পারবেন। চলেন। নিঝুম আবার গাড়ি চালিয়ে একটা হাসপাতালের সামনে এসে দাঁড় করালো। রাহাত তো হসপিটাল দেখেই ভয় পেয়ে গেছে। এখানে কেন আনলেন? এটা তো একটা হসপিটাল। হসপিটাল তো, কি হয়েছে? আসুন আমার সাথে। রাহাত কিছু না বলে নিঝুমের পেছন পেছন যেতে লাগে। হাসপাতালের ভেতরে একের পর এক ডাক্তার নার্স সালাম দিচ্ছে নিঝুমকে। নিঝুম সেগুলোর উত্তর দিচ্ছে। রাহাত পেছন পেছন যাচ্ছে, কোনো কথা বলতেছে না। কিছুক্ষণ যাওয়ার পর নিঝুম একটা আইসিইউ এর সামনে এসে দাঁড়ালো। থামলেন কেন এখানে? এসে গেছি তো। আপনি বললেন না কে আমি? আপনার উত্তরটা এই আইসিইউ রুমের মধ্যেই আছে। মানেটা একটু পরেই জানবেন। রুমের ভেতরে যান। আমি কেন যাব? কি আছে ভেতরে? গেলেই দেখতে পারবেন। আর হ্যাঁ, কথা বলা যাবে না কিন্তু, দেখে আবার বাইরে চলে আসবেন। রাহাত রুমের দরজা খুলে ধীরে ধীরে ভিতরে যায়। খুব ভয় করতেছে রাহাতের। ও এখনো জানে না নিঝুম কেন এখানে পাঠালো। আইসিইউ বেডে চোখ যেতেই রাহাত যেন থমকে যায়। ও আর পা
আর সামনে পারে না। ও শুধু চেয়ে আছে বেডের দিকে এক মনে, কারণ বেডে যে মিথিলা শুয়ে আছে, যার জন্য এত অপেক্ষা রাহাতের। রাহাত ধীরে ধীরে বেডের কাছে যায়, শুধু চেয়ে থাকে মিথিলার দিকে। বাচ্চা শিশুর মতো ঘুমাচ্ছে মিথিলা। রাহাতের ইচ্ছে করতেছিল তার হাতটা দিয়ে মিথিলার গালে হাত দিতে, কিন্তু হাতটা দিতে আর সাহস হলো না। তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসলো। দেখছেন আপনার মিথিলাকে? এখন তো বলেন আপনি কে, আর মিথিলাই বা এখানে কেন? কি হয়েছে ওর? বলেন তাড়াতাড়ি। বলবো, একটু ধৈর্য ধরুন। আসুন আমার সাথে। আবার কোথায় যাবেন? ভয় পাইয়েন না, আর কিছু দেখানোর নেই। আমার চেম্বারে যেতে বলেছি। ও। নিঝুম রাহাতকে ওর চেম্বারে নিয়ে গিয়ে বসায়। পানি খাবেন? নিঝুম গ্লাসটার সামনে এগিয়ে দিয়ে ইশারায় খেতে বলে। রাহাতও একদম সবটুকু পানি খেয়ে ফেলে। এখন বলেন কি জানতে চান? আপনি কে, আর মিথিলাকে কিভাবে চিনেন? আমি কে সেটা জানার আগে একটা কথা বলুন। ঈশিতা নামের কাউকে চিনেন? কোনোদিন কি শুনেছেন মিথিলার মুখে এই নামটা? অনেকবার শুনেছি। মিথিলা সবসময় এই নামটা বলতো। ওর নাকি অনেক ভালো বন্ধু ওই মেয়েটা, আমাকে দেখা করে দিবে বলছিল, কিন্তু ভাগ্যক্রমে দেখা হয়নি। সেদিন যদি ভাগ্যক্রমে দেখা হয়ে যেত তাহলে আজকের এই প্রশ্নটা করতে পারতেন না, কারণ আমিই হচ্ছি ঈশিতা, মিথিলার সেই বান্ধবী যার কথা আপনি সব সময় শুনতেন। আপনি ঈশিতা? আপনার নাম তো নিঝুম। ওইটা আমার নিকনেম, কেউ জানে না। মিথিলার কি হয়েছে? ওভাবে শুয়ে আছে কেন ও? আপনি আজকে দেখতেছেন ওভাবে শুয়ে আছে ও, কিন্তু আমি দেখতেছি 5 বছর ধরে। 5 বছর কোমায় ছিল, 1 মাস হলো কোমা থেকে বেরিয়ে এসেছে, তবে এখনো কি হবে বলা যাচ্ছে না। কি বলতেছেন এসব? কি হয়েছিল মিথিলার? আপনি মিথ্যা বলতেছেন তাই না? যদি মনে করেন মিথ্যা তাহলে মিথ্যা। আমি আর মিথিলা একই রুমে থাকতাম, বোনের চেয়েও বেশি সম্পর্ক ছিল আমাদের মধ্যে। ও সব সময় আপনার কথা বলতো, আপনি কেমন কি করেন সব সময়। আমার তো শুনতেই মাথা লেগে যেত। আমি অনেক খুশি ছিলাম আপনাদের সম্পর্কে। আপনার সাথে পরিচয় করে দেওয়ার জন্য অনেকবার মিথিলা আমাকে আসতে বলেছে, কিন্তু পড়াশোনার চাপে আসতে পারেনি। ছবিতে দেখেছিলাম আপনাকে। ধীরে ধীরে এভাবেই কাটছিল আপনাদের ভালোবাসার খুনসুটিগুলো। আমি আপনাদের ভালোবাসা দেখে খুব খুশি ছিলাম। প্রতিদিন আমি রাস্তার কাছে দাঁড়িয়ে থাকতাম আর আপনার আর মিথিলার ভালোবাসার অভিমান, হাসি ঠাট্টা সব দেখতাম, তবে লুকিয়ে। মিথিলা অনেকবার আমাকে নিয়ে যেতে চাইছিল আপনার কাছে, আমি নিজেই যাইনি। আপনার মনে আছে মিথিলা একবার অ্যাক্সিডেন্ট করেছিল রাস্তায়? বেশি লেগেছিল না? ডাক্তার পরের দিনই মিথিলাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু সেদিন মাথায় লেগেছিল ওর, তখন বুঝতে পেরেছিল না ডাক্তার। অ্যাক্সিডেন্টের পর 2-1 দিন পরে পরে মিথিলা বলতো ওর নাকি অনেক মাথা ব্যথা করতেছে। প্রথমে বিষয়টা আমিও হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ একদিনও অজ্ঞান হয়ে গেছিল মিথিলা। আমি তো সেদিন ভয় পেয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেছিলাম। জ্ঞান ফেরার পর আমি আপনাকে ফোন দিতে চাইছিলাম, কিন্তু ওই বারণ করছিল কিসের জন্য যেন। সেদিন কিছু টেস্ট করে ডাক্তার ছেড়ে দিয়েছিল, বলেছিল বড় কোনো বিষয় না, এমনি এরকম হয়েছিল। এইভাবে আরো কয়েকদিন কেটে গেল। শুনলাম আপনাদের নাকি বিয়ে। কথাটা শুনে খুব খুশি হয়েছিলাম আমি তো বিয়েতে যেতে চাইছিলাম, কিন্তু এক্সামের কারণে যাওয়া হয়নি। মিথিলা তো অনেক রাগ করছিল আমার উপর। খুব রেগেছিল আপনার উপর। আমি ওকে বুঝিয়েছিলাম। তারপর কি হলো? সেদিন রাতে পড়তেছিলাম, হঠাৎই একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করে জানতে পারলাম ওইটা ওই ডাক্তারের নাম্বার যার কাছে মিথিলার টেস্টগুলো করিয়েছিলাম। উনি আমাকে তাড়াতাড়ি যেতে বললেন। আমিও দেরি না করে গেলাম ওনার কাছে। পরে ওনার কাছ থেকে যা শুনলাম সেটা শুনে
আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল মনে হচ্ছিল। কি করব ভেবে পাচ্ছিলাম না আমি। সাথে সাথে মিথিলাকে ফোন দিয়েছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। মিথিলার বিয়েটা নাকি হয়ে গেছিল আপনার সাথে। ও তখন বাসর ঘরে বসা ছিল। কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়েছিলাম। কথাটা আমি তখন কিভাবে বলবো ওকে মাথায় আসছিল না আমার। ডাক্তারের থেকে রিপোর্টগুলো নিয়ে আমি আবার দেখতে লাগলাম, কিন্তু আমিও কোনো সুফল বের করতে পারিনি। অনেক বড় ইনজুরি হয়েছিল। অপারেশনটা খুব তাড়াতাড়ি করা দরকার, না হলে যে কোনো সময় মিথিলার মৃত্যু হতে পারত। আমি ওখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। তখনও আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। মিথিলাকে আমি ফোন দিতে গিয়েও বারবার ব্যর্থ হই। বুঝতে পারছিলাম না কিভাবে ওকে আনন্দের সময় সংবাদটা দেব। অনেকক্ষণ পর নিজেকে বুঝিয়ে ফোনটা দিলাম মিথিলাকে। ফোন দেওয়ার সাথে সাথেই তুলেছিল। বারবার এত ফোন দিচ্ছিস কেন? বিয়েতে আসলি না, ফকিন্নি, এখন ডিস্টার্ব করতেছিস না? কথাগুলো ও হেসে বলতেছিল, কিন্তু আমার তো হাসি ছিল না, আমার তখন কান্না আসছিল। আমার বারবার মনে হচ্ছিল আমি ওকে এই কথাটা বলতে পারবো না। রে, ডিস্টার্ব করতেছি অনেক। কেন করতেছি সেটা বলার অবস্থায় নেই আমি। কথাগুলো বলতে গিয়ে আমি কান্না করে দিলাম। কি হয়েছে তোর? কান্না করতেছিস কেন? দোস্ত, একটা কথা বলি, রাখবি? আগে কান্না থামা, তারপর বল। কি এমন কথা রে? তুই আমার বাড়িতে আয় এখনই। পাগল হলি নাকি তুই? আমি এখন বাসর ঘরে বসে আছি, এখন কিভাবে যাব তোর ওখানে? ফাজলামো করিস? প্লিজ দোস্ত, আয়। অনেক বড় সমস্যা হয়ে গেছে, তুই না আসলে আমি বাঁচবো না। শোন, এখন মজা করিস না, ফোনটা রাখ, রাহাত এসে যাবে। মিথিলা ফোনটা কেটে দেয়। ও কথাটা মজা হিসেবে উড়িয়ে দেয়। একটু পরে আবার ফোন দিয়েছিলাম। কথাটা ওকে বলতেই হতো আমার, কারণ ওর অবস্থা খুব খারাপ ছিল। বেশি উত্তেজিত হয়ে পড়লে মৃত্যু হয়ে যেতে পারে। ও তখন ফিজিক্যাল রিলেশন করার মতো অবস্থায় ছিল না। দ্বিতীয়বার ফোন দেওয়ার বিরক্ত হয়ে ফোন ধরল। এবার ইচ্ছে ছিল সব সত্যিটা বলে দেব, যা হয় হবে। মিথিলা কলটা ধরার পর ধীরে ধীরে সবকিছু বললাম ওকে। অনেক কষ্ট হয়েছিল বলতে, তবুও বলেছিলাম, কারণ এছাড়া যে আর কোনো রাস্তাই ছিল না। মিথিলা এবারও বিশ্বাস করতেছিল না। অনেক কষ্টে বুঝিয়েছিলাম ওকে। আমি ওকে চিঠিতে এসব কিছু লিখে রেখে আসতে বলছিলাম। অপারেশনটা জটিল ছিল, কিন্তু বাচ্চার সম্ভাবনাও ছিল। ঘণ্টাখানেকের মধ্যে মিথিলা আমার বাড়িতে এসে পৌঁছায়। পরনে লাল শাড়ি ছিল তখনও। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। তখন ওকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা ছিল না। আমি তখন নিথর হয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎই মিথিলা অজ্ঞান হয়ে যায় আবার। সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে এসেছিলাম। আমি যে হাসপাতালে ইন্টার্নি করতেছিলাম ওখানেই অ্যাডমিট করি ওকে, কারণ ওখানে সবসময় আমি থাকবো। আমি তখন ভেবেছিলাম বিষয়টা মিথিলার পরিবারকে জানানো উচিত, কিন্তু পরে ভাবলাম অপারেশনটা হয়ে যাক, তারপরে না হয় বলবো। 3 দিন পর অপারেশন করার ডেট আসলো। অনেক ভালো ভালো ডাক্তার নিয়ে এসেছিলাম মেডিকেল বোর্ড বসানোর জন্য। অনেকের মতামত ছিল বাঁচবে না, কারণ অনেক দেরি হয়ে গেছে। মেডিকেল বোর্ড বসিয়ে কোনো লাভ হয়নি, সবাই না করে দিয়েছিল। এদের কোথাও আমি নিজে দিশাহারা হয়ে গেছিলাম। মিথিলা আমার বোনের চেয়ে বেশি ছিল। আমার আপন কোনো বোন ছিল না। মা বাবা ওকে মেয়ের মতোই দেখতো। মিথিলার অবস্থা দিন দিন খারাপ হয়ে যেতে লাগছিল। 3 দিনের মধ্যে অপারেশনটা করা জরুরি ছিল, কিন্তু সব ডাক্তাররা না করে দিয়েছিল। অবশেষে আমি আমার কলেজের স্যারদের সাহায্য নেই। তারা অপারেশনটা করতে রাজি হয়েছিল। অপারেশন থিয়েটারে আমিও ছিলাম সেই দিন। সকাল 10টায় অপারেশন ছিল। টানা 3 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সবাই। স্যারেরা 48 ঘন্টা সময় দিয়েছিল। এর মধ্যে যদি জ্ঞান ফিরে তাহলে ভালো, না হলে রোগী মারা যেতে পারে। পুরো 48 ঘন্টা আমি ওইখানে ছিলাম। সেই 48 ঘন্টা আমার যে কেমন করে কেটেছিল সেটা একমাত্র আমি বুঝি। 48 ঘন্টা পরেও মিথিলার জ্ঞান ফিরেনি। স্যারদের আবার ডেকে এনেছিলাম। পরে ওনারা জানালো সেটা শোনার মতো পরিস্থিতিতে ছিলাম না আমি।
মিথিলা নাকি কোমায় চলে গেছে, কবে ফিরে আসবে সেটা বলা যাচ্ছে না। তারপর থেকে এখানেই আছি, দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করতেছিলাম। আমার বারবার মনে হতো মিথিলা বেঁচে যাবে, এজন্য এই হাসপাতালে জব নেই আর ওর সেবা করতে থাকি। কথাই ছিল পরিশ্রম করলে নাকি বৃথা যায় না, আল্লাহ অবশ্যই তার ফল দেয়। আমাকেও দিয়েছে। 1 মাস আগে হঠাৎই মিথিলার জ্ঞান ফিরে আসে। পুরো বিষয়টা পুরো হাসপাতালের সবাইকে চমকে দিয়েছিল। সব ডাক্তাররা হতবাক হয়ে গেছে। সেদিন আমার সব স্যারদের ফোন করে নিয়ে এসেছিলাম, তারা দেখে তো বিশ্বাস করতেই পারতেছিল না। 5 বছর পর কেউ কোমা থেকে ফিরে আসে, এটা সত্যি অকল্পনীয়। হয়তো উপরওয়ালাই চাইছিল এরকম কিছু, তাই হয়েছে। স্যারেরা বলল এখন ঠিক আছে, আশা করি অল্প দিনেই সুস্থ হয়ে যাবে। তারপর ধীরে ধীরে মিথিলার উন্নতি দেখতে থাকি। তবে এখনো পুরোপুরি সুস্থ নাও, বিপদ আছে। অনর্গল কথাগুলো বলে নিঝুম থেমে যায়। রাহাত এতক্ষণ চুপ করে কথাগুলো শুনতেছিল। ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাকে। আপনাকে বলার মতো ভাষা আমার নেই। শুধু এটুকুই বলবো, কতটুকু বড় মনের মানুষ হলে একটা বন্ধুর জন্য 5 বছর ব্যয় করে। মিথিলা সত্যি অনেক বড় ভাগ্যবান ছিল আপনার মতো বান্ধবীকে পেয়ে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলেন, কি কথা? আপনার পা ধরে সালাম করব একটা। আরে না, কি বলেন? মিথিলা শুধু আমার জন্য বেঁচে ওঠেনি, আপনার পবিত্র ভালোবাসার জন্য বেঁচে উঠেছে। আল্লাহ আপনাদের পবিত্র ভালোবাসাকে আলাদা করতে চায়নি হয়তো। আমি আজকে আসি, কালকে সকালে আবার আসবো। চলেন, আমিও যাব। রাস্তায় নামিয়ে দেব আপনাকে। গাড়ি নিয়ে দুজন রাস্তায় বেরিয়ে পড়ি। রাস্তায় কোনো কথা হয়নি দুজনের মধ্যে, দুজনেই চুপচাপ করেছিলাম। আসুন আমাদের বাড়িতে, আপনাকে দেখলে মা অনেক খুশি হবে। 2 দিন পর তো একবারই আসবো, এখন গিয়ে কি করব? কি এখনো আসতে চাইতেছেন? মজা করলাম। বাই, কালকে দেখা হবে। বাই, ভালো থাকবেন। রাহাত বাড়ির ভেতরে যায়। আজ রাত খুব একটা বেশি হয়নি, 9টা বাজে কেবল। রাহাতের মা রাহাতকে দেখে অবাক হয়ে যায়, কারণ রাহাত আজকে নেশা করে আসেনি। খাওয়া দাওয়া করছো? না, তবে এখনই করতাম। ও ঠিক আছে, বাবাকে ডাক দাও। কতদিন পরে যে রাহাত রাতের খাবারটা বাবা মার সাথে খেলো কারো মনে নেই। আরো 7 দিন কেটে গেল। এই 7 দিনের রাহাতের পরিবর্তনটা চোখে দেখার মতো। সবাই অবাক হয়ে গেছে। রাহাত আর অফিসে থাকেই না, অফিসের সব দায়িত্ব এখন সৌরভের কাছে। রাত সবসময় হাসপাতালে মিথিলার কাছে যায়। এখন মিথিলার অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। আজকে ওর জ্ঞান ফিরেছে। সকালে নিঝুম রাহাতকে ফোন করে জানায়। রাহাত তো শুনেই খুশিতে আত্মহারা হয়ে গেছে। কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। অল্পক্ষণের মধ্যেই পৌঁছে যায় হাসপাতালে। ছুটে যায় মিথিলার রুমে। ওর যেন আর তর সইছে না। 5 বছর পর মিথিলার সাথে কথা বলবে। রুমের ভেতর গিয়ে মিথিলাকে দেখে থেমে যায় রাহাত। ওখানে দাঁড়িয়ে থেকে দেখতেছে মিথিলাকে। বেডে হেলান দিয়েছিল মিথিলা। নিঝুমও ওর পাশেই আছে। মিথিলা ও রাহাতকে দেখে করুণ চাহনি দিয়ে চেয়ে আছে। দুজনেরই যেন চোখটা আটকে আছে একে অপরের দিকে। নিঝুম বিষয়টা লক্ষ্য করে। একটা হালকা কাশি দিয়ে বলে ওঠে, ওখানে দাঁড়িয়ে কেন? কাছে এসে দেখেন। নিঝুমের কথায় রাহাত কিছুটা লজ্জা পায়, মাথা নিচু করে ফেলে। লজ্জা পেতে হবে না, আমার চেম্বারে চলো। আমার দায়িত্ব এখন শেষ। আজ থেকে মিথিলার সব দায়িত্ব আপনাকে নিতে হবে। আমাকে এখন মুক্তি দেন। রাহাত নিঝুমের সাথে ওর চেম্বারে যায়। এখনই মুক্তি চাচ্ছেন? সারা জীবন আপনাকে। ওখানে দাঁড়িয়ে কেন? কাছে এসে দেখেন। নিঝুমের কথায় রাহাত কিছুটা লজ্জা পায়, মাথা নিচু করে ফেলে। লজ্জা পেতে হবে না, আমার চেম্বারে চলো। আমার দায়িত্ব এখন শেষ। আজ থেকে মিথিলার সব দায়িত্ব আপনাকে নিতে হবে। আমাকে এখন মুক্তি দেন। রাহাত নিঝুমের সাথে ওর চেম্বারে যায়। এখনই মুক্তি চাচ্ছেন? সারা জীবন আপনাকে পাশে চাই। আমার আর মিথিলার পারবেন না থাকতে?
জি না, অনেক থেকেছি, আর থাকবো না। আপনি তো আছেনই, সারা জীবন এখন ওকে আগলে রাখবেন। আমার বান্ধবীটাকে কোনোদিন কোনো কষ্ট দিয়েন না। চেষ্টা করব আমি। আচ্ছা, মিথিলার কি অবস্থা এখন? ও কি এখন সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ না, তবে আবির চেয়ে বিপদ অনেক কম। ওর পেছনে একজনকে সব সময় দিতে হবে, তাহলে আশা করি অল্প দিনে সুস্থ হয়ে যাবে ও। তা কতদিন লাগবে সুস্থ হতে? এই ধরুন 6 মাস। ব্রেনের প্রবলেম তো, তাছাড়া অনেকদিন কোমায় ছিল। এখন কি মিথিলার সাথে কথা বলা যাবে? যাবে, তবে খুব কম কথা বলবেন ওর সাথে। ওকে। রাহাত আবার মিথিলার রুমে যায়। মিথিলা এখনো বেডে হেলান দিয়ে চোখটা বুজেই আছে। রাহাত ধীরে ধীরে গিয়ে ওর পাশে বসে ওর হাতটা নিজের হাতের উপর নেয়। এতক্ষণে মিথিলা চোখটা খুলে ফেলেছে। কেমন লাগছে এখন? ভালো লাগতেছে। কেমন আছো? ভালো। এই কয়েকদিনে কি অবস্থা করে ফেলেছো নিজের? কেমন বদলে গেছো তুমি? একটু নিজের খেয়াল করনি, তাই না? সব সময় এখানে ছিলে। মিথিলার কথা শুনে রাহাত শুধু মাথা নাড়ায়। মিথিলা হয়তো জানে না ইতিমধ্যে 5 বছর কেটে গেছে। বাবা মা কেমন আছে? ভালো। আচ্ছা, তুমি রেস্ট নাও, বেশি কথা বলতে বারণ করেছে ডাক্তার। না, ঠিক আছে, আমি, কিছু হবে না। অনেক রাগ করেছিলে সেদিন, তাই না? কি বলো এগুলা? বললাম না কথা বলো না। আগে তুমি সুস্থ হও, তারপর এসব কথা। ঘুমাও এখন। কোথায় যাবে তুমি? অফিসে যাব একটু, আবার চলে আসবো নি তাড়াতাড়ি। রাহাত গাড়ি নিয়ে আবার অফিসের দিকে যায়। অফিসে যেতেই সৌরভ চলে আসে রাহাতের কাছে। হয়েছে কি রে তোর? কই গেছিলি হঠাৎ? বাইরে গেছিলাম। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বল। তোর ফোন কই? এতবার ফোন দিয়ে রিসিভ করিস না কেন? ফোনের কথা শুনে রাহাত পকেটে হাত দেয়। ফোন তো বাড়িতে রেখে আসছিলাম, তাই ফোনে পাস নাই। যাবি ভালো কথা, আন্টিকে বলে যেতে পারিস না? কত টেনশনে আছে, কয়বার ফোন দিছে আমাকে জানিস? আমি তাহলে বাড়ি থেকে আসি, তুই অফিসে থাক। 2টার সময় কিন্তু একটা মিটিং আছে, তাড়াতাড়ি আসিস। 2টার সময় তুই করে নিস, আমি আসতে পারবো না। আমি করব মানে? আমি কি অফিসের বস নাকি? সব কাজ আমাকে দিয়ে হয় না, কিন্তু মিটিংটা কিন্তু খুব সিরিয়াস। ওকে, আসতেছি তাহলে, বাই। বাড়িতে চলে আসে আবার রাহাত। ভেতরে ঢুকতেই দেখে পুলিশ। রাহাত তো পুলিশ দেখেই ভয় পেয়ে গেছে। রাহাতের মা রাহাতকে দেখে এগিয়ে আসে। কই ছিলি এতক্ষণ? কয়বার ফোন দিছি দেখছিস? আর যাবি ভালো কথা, বলে যেতে পারতি না? আমাদেরকে মানুষ মনে হয় না তোর? কি মনে করিস আমাদের? মা থামো থামো, আমার কথাটা তো আগে শোনো। কি বলার বাকি আছে? আর সহ্যের একটা সীমা আছে কিন্তু। আমি মানতেছি ভুল হয়েছে, তুমি আগে পুলিশদেরকে যেতে বলো, সবকিছু খুলে বলতেছি তোমাকে। রাহাতের বাবা পুলিশকে চলে যেতে বলে, চলেও যায়। তবে কয়েকটা কথা শুনিয়ে যায়। এমনি সময় নষ্ট করছে ওদের। দেখলে তো, তোমার জন্য আমি আর তোমার মা আর কত অপমান হব। একটু তো নিজেকে পরিবর্তন করো। আর কত? বাবা সরি, সত্যি আর এরকম হবে না। ফোনটা বাড়িতে রেখে গেছিলাম, নেওয়ার কথা মনে ছিল না। এইবার লাস্ট, যাও। এবার কিন্তু শেষ সুযোগ, আর কিন্তু মাফ করব না আমি। এখন বলো, কোথায় গেছিলা এত সকালে কাউকে না বলে? সে অনেক কথা বাবা, শুধু এটুকু শুনে রাখো, মিথিলাকে ফিরে পেয়েছি, আবার অল্প দিনে বাড়িতে নিয়ে আসবো। সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, দেখো। মিথিলা মানে? কোন মিথিলার কথা বলতেছো তুমি? বাবা তুমিও না মিথিলাকে চিনতেছো না? তোমার বৌমা। চিনবো না কেন? ওকে কি ভোলা যায়? ওর জন্য সবকিছু হারিয়েছি আমরা। আর আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এত কিছু হওয়ার পরেও কিভাবে তুমি মিথিলাকে এই বাড়িতে আনতে চাও? বাবা আমি সবকিছু জানি। তোমরা জানো না মিথিলা কেন চলে গেছিল? যদি জানতে তাহলে এই কথাটা বলতে না। ও ইচ্ছে করে গেছিল না, বাধ্য হয়েছিল যেতে। কি এমন হয়েছিল যার জন্য বাসর ঘর থেকে পালাতে হবে? একবার আমাদের সম্মানের কথাটা ভাবলো না? আমি বেঁচে থাকতে ওই মেয়েকে কখনো আসতে দেব না এই বাড়িতে। আগে আমার কথাটা শোনো, তারপরে বলো কি করবে তোমরা। রাহাত ওর মা বাবাকে সব কিছু খুলে বলে।
কি কি হয়েছিল মিথিলার সাথে। রাহাত মা বাবা শুনে বিশ্বাস করতে পারছে না। কি বলছিস এসব? এত কিছু হয়ে গেছে, আমরা কিছুই জানি না? 5টা বছর এভাবে ছিল মেয়েটা? এখনো হাসপাতালে আছে ও। আজকে জ্ঞান ফিরেছে ওর, সেই জন্যই দেখতে গেছিলাম আমি তোমাদেরকে না বলে। কোন হাসপাতাল? আমরা যাব দেখতে। আমাদের বৌমা কি? যাবে বাবা, অবশ্যই যাবে। বিকেলে নিয়ে যাব তোমাদের। অফিসে একটা মিটিং আছে জরুরি, সেটা শেষ করতে হবে আগে। রাহাত আবার অফিসে গিয়ে মিটিংটা শেষ করে তাড়াতাড়ি। মনটা ওর ওখানে ছিলই না। মিটিংটা শেষ করে রাহাত তাড়াতাড়ি গাড়ির কাছে চলে আসে। সৌরভ আসে পেছন পেছন। কোথায় যাবি তুই? এত তাড়াতাড়ি করতেছিস? যাবো এক জায়গায়, তুই অফিসে থাক। কোথায় যাবি বলে যা, না হলে আমাকেও নিয়ে চল। ওকে ওঠ। সৌরভকে নিয়ে সোজা বাড়িতে চলে যায় রাহাত। ও ওর মা বাবাকে তুলে আবার হাসপাতালের দিকে রওনা দেয়। সৌরভ এখনো জানে না কোথায় যাচ্ছে ওরা। কোথায় যাচ্ছি রে? আঙ্কেল আন্টিকে ও সাথে নিলে যে? গেলেই দেখতে পাবি, চল। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় হাসপাতালে। ভেতরে যেতেই দাঁড়িয়ে পড়ে রাহাত। পেছনে ওর মা বাবাও, কারণ সামনে মিথিলার পরিবার দাঁড়িয়েছিল। 5 বছর পর আবার আজকে দুই পরিবার মুখোমুখি। রাহাতের বাবার সামনে এগোবার সাহস হচ্ছে না, কারণ তিনি সবচেয়ে বেশি অপমান করেছিলেন তাদের। রাহাতও তাদের সামনে এগোতে ভয় পাচ্ছে, কারণ সেদিন রাহাতও চুপ করেছিল। ও ইচ্ছে করলেই সবকিছু নষ্ট হয়ে যেত না, কিছুটা হলেও বাকি থাকতো, হয়তো সম্পর্কটা একবারে ভেঙে যেত না। হঠাৎ মিথিলার মায়ের রাহাতের চোখে পড়ে। একটু পরে অন্য সবাইও দেখে ফেলে ওদের। মিথিলার পরিবার ধীরে ধীরে রাহাতের কাছে আসতে লাগে। রাহাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ মাথা উঁচু করার মতো অধিকার আর নেই ওর। মিথিলার পরিবারের সবাই কাছে চলে আসে একেবারে। দুই পরিবার যেন এখন মুখোমুখি। কেমন আছো বাবা? রাহাত কথাটা শুনে বিশ্বাস করতে পারতেছে না। মিথিলার মা এমন কিছু বলবে এটা ওর ধারণার বাইরে। ও ভেবেছিল অনেক অপমান সহ্য করতে হবে আজ। জি আন্টি ভালো, আপনারা কেমন আছেন? আন্টি বলতেছো কেন? আমি তো তোমার মা। আগে তো মা বলতে। এখন কি হয়েছে আবার? ভয় পাচ্ছ কেন তুমি? ভয় পেও না। ইসরাত আমাকে সবকিছু বলেছে। সত্যি আমার মেয়ের ভাগ্যটা অনেক বড়, না হলে তোমার মতো একটা স্বামীকে পেতো নাকি? চিরঋণী হয়ে থাকলাম তোমার কাছে। মিথিলার মায়ের কথা রাহাত কিছুই বুঝতে পারতেছে না। কি এমন হলো যার জন্য মিথিলার পরিবার চিরঋণী হয়ে থাকবে বলছে? এইসব কথা ভাবতে ভাবতে নিঝুমের দিকে চোখ যায় রাহাতের, আর সাথে সাথে বুঝে যায় এগুলো সব নিঝুমের কাজ। রাহাতও তাল মিলিয়ে যায় এখন। না না মা, কি বলতেছেন? এটা তো আমার কর্তব্য, আমি শুধু সেটাই পালন করেছি। ভুল তো আমরা করেছিলাম আপনাদের সাথে, যদি পারেন ক্ষমা করে দিবেন আমাদের। পেছন থেকে রাহাতের বাবার সামনে আসে। যদি সম্ভব হয় ক্ষমা করে দিয়েন আমাদের। অনেক বড় ভুল করেছিলাম আমরা। আমার জন্য এত কিছু হয়েছিল, হাত জোর করে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিয়েন আমাদের। সাথে সাথে মিথিলার বাবা রাহাতের বাবার হাতটা ধরে বলতে লাগে, কি করছেন এসব? ক্ষমা চাওয়ার কি আছে? আপনার এখানে কিসের দোষ? এখানে আমি থাকলেও আমিও এরকমই করতাম। পরিস্থিতি এরকম করতে বাধ্য করেছে আপনাকে। আর আমরা এসব কথা ভাবছি বা কেন? সব তো আগের মতন ফিরে পেয়েছি আমরা। দুঃখ করে কি লাভ আছে? কি বলেন বিআই মশাই? বলেই জড়িয়ে ধরে মিথিলার বাবাকে। এটা দেখে সবার মুখে হাসি ফুটে উঠেছে। রাহাতের তো খুশিতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। নিঝুমও হাসতে হাসতে নিজের চেম্বারে চলে যায়। রাহাতও সৌরভও যায় পেছন পেছন নিঝুমের চেম্বারে। নিঝুম ওদের দেখে মুচকি হেসে বলতে লাগে, এখানে কি মশাই? বউয়ের কাছে যান, বেচারি কখন থেকে অপেক্ষা করতেছে আপনার জন্য। যাবো তো, তার আগে আপনাকে কৃতজ্ঞতা জানাতে হবে না? আবার কিসের জন্য কৃতজ্ঞতা বলেন তো শুনি। এত বছরের অভিমানটা নিমিষে ভেঙে দিলেন, তার জন্য থ্যাঙ্কস। থ্যাঙ্কস লাগবে না, আমার বোনকে শুধু সুখে রাখেন আর যত্ন করবেন, তাহলেই হবে। সেটা তো অবশ্যই। 5 বছরের ক্ষতিটা পুষিয়ে দেব একেবারে।
দেখবো, আমার তো আর মরে যাব না। সবকিছু এতক্ষণ যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছিল, কিছুই বুঝতে পারতেছে না। হুম, দেখবো। তা কি অবস্থা আপনার? সেই দিনের পর থেকে তো আর কোনো খোঁজ খবরই পেলাম না। ভয় পেয়েছিলেন নাকি? একটু তো পেয়েছিলাম, ওসির মেয়ে বলে কথা। আমি তো মিথ্যে বলেছিলাম ওইটা, যাতে সত্যিটা বেরিয়ে আসে। আমার বাবা কোনো ওসি টসি না, বিদেশে থাকে, ব্যবসা করে। কি বলেন? এত বড় দুকা! কি বই পেয়েছিলাম জানেন? রাহাত তো আরো বেশি পেয়েছিল। তাই নাকি? সত্যি নাকি জুনিয়র দুলাভাই? কি সত্যি? সৌরভ ওটা এমনি বলতেছে। দেখতেছিলাম তো আমি, কত সাহসী ছিলেন তখন। ভয় পাই না আমি। তাই নাকি? জুনিয়র দুলাভাই থেকে সিনিয়র হয়ে গেছেন দেখছি। তা এখন কি করবেন? সব তো ঠিকই হয়ে গেল। কি ঠিক হলো? মিথিলা তো এখনো সম্পূর্ণ সুস্থ না। আচ্ছা, ওকে বাসায় কবে নিয়ে যেতে পারবো? 7 দিনের মধ্যে নিয়ে যেতে পারবেন, আর কয়েকটা টেস্ট করতে হবে। ও আচ্ছা, এখন আসি তাহলে, মিথিলার কাছে যেতে হবে। 7 দিন পরে আজকে মিথিলাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, তাই সবাই এসেছে। সবার আনন্দটাও যেন আজ একটু বেশি। সবার মুখেই হাসি। নিঝুম আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছিল। জীবনে নিঝুমের মতো বন্ধু পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তবে বন্ধুত্বটা এরকম হয়, কখনো কখনো সম্পর্কের চেয়ে অনেক এগিয়ে থাকে বন্ধুত্ব। নিঝুম নিজেই মিথিলাকে গাড়িতে উঠিয়ে দিল। রাহাতের বাড়িতেই থাকবে মিথিলা। মিথিলার মা বাবা রাখতে চেয়েছিল, কিন্তু রাহাতের মাই আরও নিয়ে যেতে দেয়নি। রাহাতের কথাটা না হয় বাদই দিলাম, সে তো মিথিলার কাছ থেকে দূরে যেতে চাচ্ছে না, সবসময় যেন ছায়ার মতো থাকছে ওর কাছে। বোনকে কিন্তু দিলাম আপনার হাতে, একটু যেন অযত্ন না হয়। আমি কিন্তু প্রতিদিনই দেখতে যাব। দেখেন, এমন আদর করব না, আপনিও আফসোস করবেন, বলবেন কেন যে এরকম একটা জুনিয়র হাজবেন্ড আমার হলো না। দেখবো, তবে মনে রাখবেন কিন্তু 6 মাস মিথিলা ওসবের জন্য প্রস্তুত না। ভালো থাকবেন, আর সময় পেলে অবশ্যই আসবেন কিন্তু আমাদের বাড়িতে। তা তো অবশ্যই, আপনি না বললেও যেতাম। এরপর থেকে শুরু হলো মিথিলার রাহাতের নতুন রোমান্টিক ভালোবাসার খুনসুটির গল্প। সবসময় ছায়ার মতো থাকে রাহাত মিথিলার পাশে। মিথিলাকে বাচ্চা শিশুর মতো সব সময় আগলে রাখে রাহাত। রাহাতের সব সময়টা যেন এখন মিথিলার জন্যই বাধা। অফিসটা যেন ভুলেই গেছে। ধীরে ধীরে 3 মাস কেটে গেল। এখন মিথিলা অনেকটাই সুস্থ, সব কিছুই করতে পারে। শাশুড়িকে রান্নার কাজে সাহায্য করতে যায় পর্যন্ত, কিন্তু সেটা তো আর হয় না। রাহাতের জন্য ধীরে ধীরে ওদের ভালোবাসাটা যেন সেই 5 বছর আগের মতো হয়ে গেল। মিথিলার শাসন, অভিমান সব কিছুই বাড়তে লাগলো। আবার তার সাথে কাছে আসাটাও বারবার হতে লাগলো। কিন্তু রাহাত নিজেই সরে যাচ্ছে মিথিলার কাছ থেকে, কারণ নিঝুমের কথাটা তার এখনো মনেই আছে। মিথিলা যেন উতলা হয়ে পড়ে আছে রাহাতের ভালোবাসা পাবার জন্য। রাহাত সেগুলো বুঝেও না বোঝার ভান করে অফিসে মিটিং আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে। মিথিলা এখন অনেকটাই সুস্থ, তাই রাহাত অফিসে নিয়মিত যাচ্ছে। এখন বাথরুমে যায় রাহাত গোসল করার জন্য, নক না করেই, কারণ ঘরে তো মিথিলা নেই, বাইরে রান্না করতেছে শাশুড়ির সাথে। হঠাৎই কিছু না বলে মিথিলা ঢুকে পড়ে বাথরুমে। রাহাত তো দেখেই চমকে যায়, কারণ ওর পরনে শুধু আন্ডারওয়্যার ছিল। তুমি এখানে কেন? বের হও তাড়াতাড়ি। বের হবো কেন? আমিও গোসল করব তোমার সাথে। না, তুমি বের হও, আমার গোসল করা শেষে করো তুমি। পারবো না আমি। তুমি এরকম করতেছো কেন? আমি তো তোমারই বউ, তাই না? একসাথে গোসল করলে কি হবে? কিছু হবে না, এখন যাও তো, অফিসে দেরি হয়ে যাচ্ছে এমনি। বললাম না পারবো না, পারলে তুমি বেরিয়ে যাও। কথাটা বলেই মিথিলা ধীরে ধীরে রাহাতের দিকে এগোতে থাকে। রাহাতের অবস্থা তো বলার মতো নেই এখন আর। এই কি করতেছো? পেছনে যাও বলতেছি। পেছনে যাবো কেন? ভয় পাচ্ছ নাকি আমাকে দেখে? ভয় পেও না, কিছুই করব না আমি। শুধু একটা কি? একটা কিস করতে হবে। ওকে, শুধু কিন্তু একটা কিস, এর বেশি কিছু না। সেটাই তো, দাও আগে, না হলে কিন্তু বেরোবো না আমি। ওকে, চোখটা বন্ধ করো তুমি। মিথিলা চোখটা বন্ধ করে ফেলে। লজ্জায় মিথিলার দুধে আলতা গালটা লাল হয়ে গেছে।
ওর কোমর ঠোঁটগুলো ভয়ে কাঁপতেছে। এরকম অবস্থায় যে কেউ থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। রাহাতের অবস্থাটা ঠিক এরকমই হয়েছে। রাহাতের মনটা চাইছে মিথিলার কোমল ঠোঁট দুটো নিজের করে নিতে, তারপর হারিয়ে যাবে নতুন এক দুনিয়ায়। কিন্তু এসব কথা ভাবতে গিয়েই নিজমের কথাটা মনে পড়ে যায়। এমনিতে একবার হারিয়েছে মিথিলাকে রাহাত, তাই দ্বিতীয়বার হারানোর ভয়টা এখন ওর মন থেকে যায়নি। এসব ভাবতে ভাবতে রাহাত মিথিলার গালে আলতো করে একটা চুমু দেয়। রাহাতের স্পর্শ পেয়ে মিথিলা যেন আটকে উঠে, জড়িয়ে ধরে রাহাতকে শক্ত করে। একটু পর রাহাত মিথিলাকে ছাড়িয়ে নেয়। অফিসে দেরি হয়ে যাচ্ছে আমার, বাইরে যাও এখন, মাকে সাহায্য করো গিয়ে। রাহাত গোসল শেষ করে হালকা কিছু খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রাহাত, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে মিথিলার জন্য। অফিসে গিয়ে দেখে সৌরভ আর কেয়া অপেক্ষা করতেছে ওর জন্য। এতক্ষণে তোর আসার সময় হলো? আজকের দিনেও লেট করে আসতে হবে? সরি রে, মিথিলার জন্য দেরি হয়ে গেছে। প্রতিদিনই তো একই অজুহাতের, বউটা বুঝে ছাড়তে চায় না আপনাকে। কি একটা প্যারের মধ্যে আছি, বুঝতে পারতেস না? আচ্ছা, ওরা সবাই কে আছে? আধ ঘন্টা আগে আসছে, তোর জন্য মিটিংটা আটকে আছে। ও আচ্ছা, চল মিটিং এ সবকিছু রেডি করছিস তো তোরা? সবই ঠিক আছে। কে তোমার অ্যাসাইনমেন্ট ঠিক আছে তো? পারবে তো? ইনশাআল্লাহ পারবো। ঘন্টাখানেকের মধ্যে মিটিংটা শেষ হয়ে যায়। এই প্রজেক্টটা রাহাতের কোম্পানি পেয়েছে, আর এটা সম্ভবই হয়েছে সৌরভ আর কেয়ার জন্য। অফিসের সব দায়িত্বটা যেন এখন ওদের উপরেই। রাহাত বস শুধু নামে মাত্র। আজকেও সবাই অনেক খুশি, খুশিতে মিষ্টি বিলি করতেছে সবাই। অ্যাটেনশন প্লিজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের অক্লান্ত পরিশ্রমেই আমাদের কোম্পানিটা দিন দিন সাফল্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। সামনের মাস থেকে বেতন বাড়ানো হবে ইনশাআল্লাহ। রাহাতের কথা শুনে সবাই খুশিতে হাততালি দেয়। রাহাত ওর রুমে যায়। যাওয়ার সময় কেয়া সৌরভকে আসতে বলে ওর রুমে। ধীরে ধীরে কেয়াও যেন সৌরভের মতো রাহাতের ভালো বন্ধু হয়ে উঠতেছে। রাহাত সব কথাই এখন ওদের দুজনের মধ্যে শেয়ার করে। ডাকলি কি জন্য? কোথাও যাবে নাকি? রে, হাসপাতালে যেতে হবে একটু। হাসপাতালে কেন? কিছু হইল নাকি আবার? ম্যাডামের কিছু হয়নি তো? আরে এসব কিছুই না, বিষয়টা পুরাই অন্যরকম। তোমরা আগে শোনো। রাহাত সৌরভ আর কেয়াকে কথাটা শেয়ার করে, যেটা ওর সাথে হচ্ছে এখন। এটা কোনো কথা? খুব প্যারার মধ্যে আছিস রে। আমি আর কিছু কমো না। তোরা হাসতেছিস না? কি কষ্টে আছি বুঝতে পারতেছিস না? না পারছি বলতে, না পারছি সইতে, ভাবতেছি খারাপ কিছু না হয়ে যায় আবার। কোনো কথা? খুব প্যারার মধ্যে আছিস রে। আরে টেনশন করিস না, আর 3টা মাসই তো, একটু ধৈর্য করে থাক। আর হাসপাতালে যাবে কেন? ব্যাপারটা নিজমের কাছে শেয়ার করা লাগবে, দেখিও কি বলে। সেদিন তো বাড়িতে এসে কয়েকটা টেস্ট করে নিয়ে গেছে, আজকে নাকি রিপোর্ট বেরোবে। ও, যাবি কখন তাহলে? এখন বেরোবো। তোরা অফিসেই থাকিস? সেটা তো প্রতিদিনই থাকি, তোকে বলতে হবে না, তুই যা এখন। রাত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে দেখে নিঝুম নেই। রোগী দেখতে গেছে এক জায়গায়, ঘন্টাখানেক লাগবে আসতে। রাহাত নিঝুমের চেম্বারে গিয়ে বসে থাকে। 2 ঘন্টা পর নিঝুম আসে। সরি, অনেকক্ষণ ওয়েট করতে হলো, রোগীটা খুব ইমার্জেন্সি ছিল। তা কি মনে করে এখানে আসা? একটু ওয়েট করেন, আমি আসতেছি। একটু পর নিঝুম রিপোর্টগুলো নিয়ে আসে। তা দিনকাল কেমন কাটতেছে? ফোনের প্রতি কেয়ারিং বলে কমে গেছে আপনার? কে বলছে? একটু না। বুঝি, মিথিলা আমাকে সবকিছুই ফোন করে বলেছে। কি বলছে? সেটা শুনতে হবে না, তবে এইটুকু জেনে রাখুন, এখন থেকে মিথিলার থেকে দূরে থাকতে হবে না। আর এখনো পুরোপুরি সুস্থ ইনশাআল্লাহ। সত্যি? আপনি তো বলছেন 6 মাস লাগবে। বলেছিলাম, কিন্তু আপনি ওর প্রতি অনেক কেয়ারিং ছিলেন। 3 মাসে সুস্থ হয়ে যাবে। আমিও এটা ভাবিনি। রিপোর্টে সবকিছুই ভালোই দেখাচ্ছে এখন। থ্যাঙ্কস, অনেক বড় বিপদ থেকে বাঁচালেন। কিসের বিপদ? সেটা জানা লাগবে না, শীঘ্রই দাওয়াত পাবেন। অপেক্ষায় রইলাম। রাহাত ওখান থেকে সোজা বাড়িতে চলে আসে। আজকে রাহাতের খুশিটা যেন বাঁধ ভাঙা। সোজা রুমে চলে যায় রাহাত মিথিলার কাছে, কিন্তু গিয়ে দেখে মিথিলা ঘুমাচ্ছে, সেজন্য ওকে আর ডিস্টার্ব করে না।
বাবার রুমে যায় আবার রাহাত। কি ব্যাপার, এত আগে অফিস থেকে চলে আসছো? আসলাম, একটা কথা বলার ছিল। কি কথা? আমার আর মিথিলার জন্য একটা পার্টির আয়োজন করো, সবাইকে ইনভাইট করবে। হঠাৎ পার্টির আয়োজন করতে বলতেছো কেন? বৌমা তো এখন অসুস্থ। আর অসুস্থ নেই, আমাদের বিয়েটা তো দেখলেই কেমন হয়েছিল। আমি চাই সবাইকে মিথিলাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে। কবে করবে তাহলে? কাল দিন পরে করো। এত তাড়াতাড়ি কয়দিন পরে করলে হয় না? না হয় না, তুমি কালকের দিন পরেই ব্যবস্থা করো, আমি সবকিছু রেডি করতেছি। ওকে, তোমার যা ইচ্ছা, আমি আর বাধা দিব না। আমি তাহলে সবাইকে ইনভাইট করি। থ্যাঙ্কস বাবা। রাহাত আবার রুমে গেল। মনটা এখন ওর অনেক ভালো। রুমে গিয়ে দেখে মিথিলা এখনো শুয়ে আছে। রাহাতও গিয়ে ওর পাশে শুয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় মিথিলাকে যেন পরীর মতো লাগছিল। রাহাত হাত দিয়ে ওর অগোছালো চুলগুলো গুছিয়ে দেয়, যদিও বা চুলগুলো একটু ছোট ছিল, কারণ অপারেশনের সময় সব চুল কেটে ফেলতে হয়েছিল। রাহাতের স্পর্শ পেয়ে মিথিলা জেগে যায়। ঘুম ঘুম চোখে রাহাতের দিকে তাকায়। তুমি কখন আসলে? আমি তো অনেকক্ষণ আগে আসছি, এসে দেখি তুমি ঘুমিয়ে আছো। ডাক দিতে পারো নি? ডাক কেন দিতে যাব, ঘুমন্ত অবস্থায় দেখতেছিলাম, খুব সুন্দর লাগতেছিল আমার বউকে। তাই না? তুমি লুকিয়ে লুকিয়ে দেখতেছিলে আমাকে। আমার বউকে দেখবো না তো কার বউকে দেখবো শুনি? হইছে, আর বলতে হবে না। ব্যাপারটা কি, আজকে হঠাৎ আমার ছোট বরের মুখ থেকে এত রোমান্টিক কথা বেরোচ্ছে? কি হয়েছে হঠাৎ? হয়েছে তো অনেক কিছু। এখন তুমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও, যেতে হবে এক জায়গায়। কোথায় যাবে এখন আবার? শপিং করতে যাব। আজ আমার বউকে অনেক কিছু কিনে দেব, যা চাইবে তাই দেব। কথাগুলো বলতে বলতে রাহাত মিথিলাকে কোলে করে বাথরুমের কাছে নিয়ে নামাও আগে, পড়ে যাব তো। আমি থাকতে তুমি পরে যাবে কেন? বিশ্বাস হচ্ছে না আমাকে? বিশ্বাস হয়েছে আমার, নামাও। ফ্রেশ হয়ে আসি আমি। মিথিলার কথা রাহাত নামিয়ে দেয় ওকে। ঘন্টাখানেক পর শপিংয়ে বের হয় দুজন। নিজুম, সৌরভ আর কিয়াকে ডাক নেয় ফোন করে রাহাত। কিছুক্ষণের মধ্যে ওরাও পৌঁছে যায় শপিংয়ে। তবে নিজুমের একটু আসতে দেরি হয়। হঠাৎ এখানে ডাকলি কেন? অফিসে তো অনেক কাজ। রাখতো তোর কাজ, এমনি আমি ডাকছি। কিয়া, তোমার তো কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎই এখানে ডাকলেন। আজকে সবাই মিলে শপিং করব। কাল দিন পর আমার আর মিথিলার জন্য বাবা একটা অ্যারেঞ্জ পার্টি করেছে, সবাইকে আবার নতুন করে পরিচয় করিয়ে দিবে আমাদের সাথে, তার জন্য শপিং এ আসা। কি বলিস, এত আগে? মিথিলা, আর একবার নিজুমকে ফোন দাও তো। ফোন দেওয়া লাগবে না, চলে এসেছে, ওই দেখো। নিজুমও চলে এসেছে। সরি, ওয়েট করাতে হলো, অনেক কাজে ছিল তাই আসতে দেরি হয়েছে। তো কিসের জন্য এত জরুরি তলব মিথিলা? আমি বলতেছি আজকে শপিং করে দিব সিনিয়র শালিকে, তাই ডাকছি। কি আমাকে করে দেবেন শপিং? পকেটে টাকা আছে তো? দেখবনি কত কিনতে পারেন। রাহাত মল্লিকের টাকা শেষ হবে না, আপনাকে শপিং করে দিলে। দেখবনি। শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেল ওদের। অনেক কিছু কিনেছে ওরা। রাহাত আর সৌরভ একই পাঞ্জাবি কিনেছে। কিয়া কিছু নিতে চাইছিল না, রাহাত জোর করেই কিনে দিচ্ছে। সন্ধ্যার পরে বাড়িতে পৌঁছে যায় ওরা। কাজের ব্যস্ততার মধ্যেই একদিন কেটে গেল সবার। সব দায়িত্ব যেন সৌরভ আর রাহাতের। ঘর থেকে শুরু করে পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, সব জায়গায় লাইটিং করা। সন্ধ্যার দিকে লোকজন আসতে শুরু করেছে। আত্মীয় স্বজন তো অনেক আগেই এসেছে। রাহাতের বোন আর দাদু এসেছে, সাথে মিথিলার বাড়ির সবাই এসেছে। মিথিলার দাদু, সেদিনের ঘটনার পর মিথিলার দাদু মিথিলার ফুপুর বাসায় থাকতো। আজকে সবাই অনেক খুশি, মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির মতোই সাজানো হয়েছে বাড়িটাকে। বাসরও সাজিয়েছে। সৌরভকে আতিয়া 8টার মধ্যেই সবাই এসে গেছে। তারপরে শুরু হলো পরিচয় পর্ব। রাহাতের বাবা সবাইকে পরিচয় করিয়ে দিল রাহাত আর মিথিলার সাথে। অনেকে তো আগে থেকেই চিনত, তবুও পরিচয় করিয়ে দিল। 10টার মধ্যেই আবার খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যেতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই পুরো বাড়িটা যেন আবার ফাঁকা হয়ে গেল। এখন শুধু মিথিলার পরিবার আর রাহাতের পরিবার রয়েছে। সবাই নিচে বসে আছে।
রাহাত মিথিলাও। অনেকদিন পর সবাই এসেছে, গল্প করতেছে, কিন্তু রাহাত আর মিথিলার মন তো এখানে বসতেছে না। কিন্তু রাহাত বলতেও ভয় পাচ্ছে, কারণ রাহাতের বাবাও আছে এখানে। 5 বছর পর তাহলে আবার আগের মতো হলাম। আমি তো ভেবেছিলাম বেঁচে থাকতে হয়তো আর দেখতে পারবো না 2 পরিবারকে একসাথে, কিন্তু সেটা আর হলো না। দেখার ভাগ্যটা হলো আমার। তবে আমাদের বন্ধুত্বটা কিন্তু ভাঙতে পারিনি এই 5 বছরও বিরোধ। কিভাবে দাদু, বুঝলাম না। তুই বুঝবি কি করে, তুই তো এখনো ছোটই আছিস। এই 5 বছরেও আমরা দুজনে একসাথে ছিলাম, সব সময় আগের মতোই আড্ডা দিতাম। কি হবে? বিশ্বাস না হলে তোর বোনকে বলে দেখ, একসাথে ছিলাম আমরা। কেমনে কি আপু, কি বলছে এসব? দাদা আর দাদি আমার এখানে থাকতো, আর পাশের বাসায় মিথিলা দাদা দাদু থাকতো। তবে এটা কেউ জানে না, আমাকে বলতে বারণ করেছিল। সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়, পরে আবার হাসতে লাগে সবাই। সম্পর্কের রাগ অভিমান থাকতেই পারে, তার জন্য সারা বছর অভিমান করে থাকার কি দরকার? যেখানে একটা সরি দিয়ে সম্পর্কটা জোড়া লাগানো যাবে, সেটা সামান্য ইগোর কারণে জোড়া লাগে না। আর সেই সম্পর্কগুলো। রাহাত, আমি ছাদে গেলাম, যাবি নাকি? চল। রাহাত আর সৌরভ তাড়াতাড়ি ছাদে চলে গেল। বাতালি রে ভাই, ওখানে আমার দম বন্ধ হয়ে আসতেছিল। আমি দেখছিলাম তোর এই অবস্থা, তাই তো এই নাটকটা করলাম। ভালো করছিস। কত স্বপ্ন ছিল সারা রাত মিথিলার সাথে কাটাবো, তা না, এই বুড়া বুড়ির গল্প শুনতে হচ্ছে। কি রাগ হচ্ছে জানিস? আমার তো হাসি পাচ্ছে। তোর তো পাবেই, বিয়ে কর আগে, বুঝবি। একটু পর কেরা, নিঝুম, আতিয়া আর মিথিলাও উপরে আসে। তোমার এখানে? আমরাও আসলাম, বোরিং লাগছিল ওখানে। তোমাদেরও? সৌরভের কথায় সবাই হেসে ওঠে। ছাদে অনেক গল্প করে সবাই। কখন যে 11টা বেজে গেছে খেয়ালই করেনি। রাহাত, তোরা একবার রুমে যা, আমার বাসায় যেতে হবে, অনেক রাত হয়েছে। আমারে যেতে হবে রে মিথিলা। ওকে চল, নিচে দিয়ে আসি তোদের। লাগবে না, সময় নষ্ট করিস না, তোরা যা। তোরা তো চিন্তা করতে হবে না, খুব ফাজিল হয়েছিস না। নিঝুম চলে যেতে লাগে। একটু যাওয়ার পর, দুলাভাই একটু শুনেন। রাহাত নিঝুমের কথায় এগিয়ে যায়। তারপর নিঝুম কানে কানে কয়েকটা কথা বলে চলে গেল, মুচকি মুচকি হাসতে হাসতে। রাহাতও হাসতে হাসতে আমার ওখানে আসে। সৌরভরাও চলে যায় একটু পর। যাওয়ার সময় ভাই বন্ধু, ইচ্ছেটা পূরণ করে এখন। হ্যাভ এ গুড জার্নি। মিথিলার রাহাত কথাগুলো শুধু শুনতে থাকে, কিচ্ছু আর বলে না। একটু পর ওরাও চলে আসে সেই স্বপ্নে সাজানো বাসর রাতে। যদিও সেটা 5 বছর আগের, ঘরটা এখনো অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তাজা ফুলের গন্ধে ঘরটা যেন ভরে আছে। ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখেছো? কি সুন্দর লাগতেছে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। তাই? আচ্ছা, নিঝুম কি বলো তোমাকে তখন? কই কিছু না তো। মিথ্যে বলো না, কি বলছে তাড়াতাড়ি বলো। সত্যি শুনবে? রাহাত মিথিলাকে এক টানে বুকের কাছে নিয়ে আসে। তারপরে বলছে যে 5 বছরের ঘাটতিটা পুষিয়ে দেই আজকে। কি এটা বলছে? আমার বিশ্বাস হয় না। না হলে নাই, তবে ঘাটতিটা তো পূরণ করতেই হবে, তাই না? 5 বছরে, কি বলো? মিথিলার কিছু বলে না, লজ্জায় চোখটা বন্ধ করে ফেলে। এখনো সেই কোমল ঠোঁটগুলো ভয়ে কাঁপতেছে। কিন্তু এবার আর রাহাত দাঁড়িয়ে দেখে না, এই কোমল ঠোঁটগুলো নিজের ঠোঁটের সাথে মিলিয়ে দেয়। তারপর হারিয়ে যায় এক নতুন ভালোবাসায়। ভালোবাসাটা নাকি সত্যি হলে একসময় না একসময় ফিরে আসে। তাই রাহাতের জীবনেও তাই হয়েছে। রাহাত সত্যিই মিথিলাকে অনেক ভালোবাসতো, তাই হয়তো ফিরে পেয়েছে অনেক বাধা বিপত্তির পরে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কিন্তু গল্পতে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আর পরবর্তী গল্প পেতে সাথেই থাকুন, সামনে আরো ভালো গল্প শোনাবো ইনশাল্লাহ।